শুভেচ্ছা। আজ পড়ছি প্রিজনার্স অব জিওগ্রাফি এই বইটির অধ্যায় 6 মধ্যপ্রাচ্য। আমরা সাইকাস পিকোতে চুক্তিটি ভাঙতে পেরেছি। একজন আইএস যোদ্ধা 2014। মধ্যপ্রাচ্য কোনো অঞ্চলের মধ্যবর্তী স্থান এটা? প্রাচ্য মানে পূর্ব, কিন্তু কোন স্থানের পূর্ব? আসলে মধ্যপ্রাচ্য নামটি রেখেছে ইউরোপীয়রা। এই নামটি তাদের ইউরোপীয় দৃষ্টিভঙ্গি থেকে দেওয়া। তারা যেভাবে পৃথিবীটা দেখে তার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে মধ্যপ্রাচ্য। আফ্রিকাতে যেমন ইউরোপীয়রা ম্যাপের উপর কলম দিয়ে এঁকে নিজেদের সুবিধা মতো নতুন নতুন সীমানা নির্ধারণ করে দিয়েছে, মধ্যপ্রাচ্যের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। সেই আরোপিত সীমানা বদলে দেওয়ার বিপ্লব মধ্যপ্রাচ্যে এখনও চলছে। এই বিপ্লব যে খুব শান্তিপূর্ণ উপায়ে হচ্ছে তা বলা যায় না। 2014 সালে সোশ্যাল মিডিয়া আর ইমেইলে ছড়িয়ে পড়া ভয়ঙ্কর সহিংস ভিডিওগুলো থেকে এই আন্দোলনের গতি প্রকৃতি বোঝা যায়। বিস্ফোরণ বা শিরোচ্ছেদ সবই ছিল এই বিপ্লবের অংশ। এইসব ছাড়াও ইসলামিক স্টেটের একটা প্রোপাগান্ডা ভিডিও আলোচনার দাবি রাখে। ভিডিওটিতে দেখা যায় ইরাক আর সিরিয়ার সীমানা গুড়িয়ে দেওয়া হচ্ছে। সীমানা বলতে সেখানে ছিল কেবলই বালি। তারা বুলডোজার দিয়ে সেই বালিগুলো মিশিয়ে দেওয়ায় এরপর সেই সীমানাটি অদৃশ্য হয়ে যায়। কাগজে কলমে অবশ্য এখনও রয়ে গেছে সেই সীমানা। ইসলামিক স্টেটের যোদ্ধারা বলছে, আমরা সীমানা ভেঙে দিচ্ছি, বাধা গুছিয়ে দিচ্ছি। আল্লাহকে ধন্যবাদ। আগামী কয়েক বছরের মধ্যে বোঝা যাবে তাদের এই উক্তিটি সারবত্তা। বোঝা যাবে তাদের এই প্রত্যাশায় কি সাহসের উপর ভয় করে বলা, নাকি তারা আসলেই ভবিষ্যতে দেখার মতো প্রজ্ঞা অর্জন করেছে। এমনকি প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেও মধ্যপ্রাচ্যের এত সীমানা ছিল না। যাও বা ছিল, তা তৈরি হয়েছিল ভৌগোলিক কারণে। দেশগুলো শুধু ভৌগোলিক অবস্থান, জাতিসত্তা বা ধর্মের ভিত্তি করে আলাদা আলাদাভাবে শাসিত হতো। স্থানীয়রা এখানে জাতিরাষ্ট্র তৈরির কোনো চেষ্টাই করেনি কখনো। ভূমধ্যসাগর থেকে ইরানের পর্বতমালা পর্যন্ত পশ্চিম থেকে পূর্বে বৃহত্তর মধ্যপ্রাচ্যের প্রায় 1000 মাইল বিস্তৃত। উত্তর থেকে দক্ষিণে কৃষ্ণসাগর থেকে আরব সাগর ও ওমান পর্যন্ত ধরলে তার দৈর্ঘ্য হবে প্রায় 2000 মাইল। এই অংশে আছে বিশাল মরুভূমি, মরুদ্যান, তুষারাবৃত পর্বত, দীর্ঘ নদী, বড় বড় শহর এবং উপকূলীয় সমভূমি। সবচেয়ে মূল্যবান প্রাকৃতিক সম্পদগুলো আছে তাদের তেল এবং গ্যাস, যা পৃথিবীর প্রতিটি শিল্পোন্নত দেশেরই লাগবে। এখানে আছে আরও মেসোপটেমিয়া নামক একটি প্রাচীন উর্বর অঞ্চল। ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর মধ্যবর্তী এই ভূমি মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। তবে মধ্যপ্রাচ্যের বৈশিষ্ট্য সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করা যায় বিশাল আরব মরুভূমি এবং এর শুষ্ক ভূমিগুলোর মাধ্যমে। এই মরু অঞ্চলের কেন্দ্রে আছে ইসরায়েলের কিছু অংশ, জর্ডান, সিরিয়া, ইরাক, কুয়েত, ওমান, ইয়েমেন এবং সৌদি আরবের অধিকাংশ এলাকা। এর মধ্যে একটা মরুভূমির নাম রাব আল খালি বা শূন্যস্থান। বিশাল এই মরুভূমির আয়তন প্রায় ফ্রান্সের সমান। রাব আল খালির মতো একটানা এত বিশাল মরুভূমি বিশ্বের আর কোথাও নেই। প্রতিকূল পরিবেশের কারণে বেশিরভাগ মানুষই বাস করে মরুভূমির কিনারার দিকে। ইউরোপীয় ঔপনিবেশিক শাসনের আগে তারা জাতিরাষ্ট্রের কথা ভাবতেই পারেনি। অনানুষ্ঠানিক কোনো সীমান্তের কথাও তখন কোনো অস্তিত্বই ছিল না। এক এলাকা থেকে আরেক এলাকায় গিয়ে একই গোত্রের আরেকজন লোকের সাথে দেখা করতে হলে ছিল ছাপ্পরওয়ালা দলিল দস্তাবেজও লাগবে কেন? সে কাগজ আবার ঠিক করে দিবে অন্য এক শহরে বসে তৃতীয় কোনো ব্যক্তি, যাকে সে চেনেই না। প্রাচীন অধিবাসীদের কাছে এইসব বিষয়ের কোনো অর্থই বহন করতো না। তাহলে কোথা থেকে এই সীমানা এবং দলিল দস্তাবেজগুলো এলো? কেন এই গোত্রের দুইটি মানুষ দুই দেশের অধিবাসী হয়ে বিবেচিত হলো? কারণ দূর দেশ থেকে বিদেশিরা এসেছিল বলে সে একটি এলাকাকে এখন আলাদা, তারা আলাদা দেশের নাগরিক। এই অঞ্চলের বহুদিন ধরে তুর্কি অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। সেই 1299 থেকে 1922 সাল পর্যন্ত অটোমান শাসন। এই সাম্রাজ্যের ব্যাপ্তিও ছিল বিশাল। ভিয়েনা থেকে আনাতোলিয়া, বর্তমানে আধুনিক তুরস্ক, হয়ে আরব উপদ্বীপ এবং ভারত মহাসাগর পর্যন্ত। এখন আমরা যেসব অঞ্চলকে আলজেরিয়া, লিবিয়া, মিশর, ইসরায়েল, প্যালেস্টাইন, সিরিয়া, জর্ডান, ইরাক, ইরান বলে জানি, এর সবই ছিল অটোমান সাম্রাজ্যের অংশ। এই বিশাল সাম্রাজ্যের মানুষ নিজেদেরকে অটোমান সাম্রাজ্যের অংশ হিসেবেই ভাবত। তাই তারা আলাদা দেশ গঠনের কথা ভাবেনি।
অটোমান সম্রাটরা এই বিশাল অঞ্চলকে আলাদা আলাদা নাম দিতে আগ্রহী ছিলেন না, তবে 1867 সালে এই নীতিতে একটু বদল আনে তারা। বিভিন্ন প্রশাসনিক এলাকাকে আলাদা করে ফেলা হয় এবং এর নামগুলো দেওয়া হয় বিলায়েত। বিভিন্ন অঞ্চলের বসবাসরত আদিবাসী গোষ্ঠীর উপর ভিত্তি করেই মূলত এই প্রশাসনিক এলাকাগুলো আলাদা করা হয়। কখনো তা বর্তমান উত্তর ইরাকের কুর্দিদের নিয়ে, কখনো বর্তমান সিরিয়া ইরাক সীমান্তের আদিবাসীদের নিয়ে। অটোমান সাম্রাজ্যের পতন শুরু হয় 1916 সালে। ব্রিটিশ কূটনীতিবিদ স্যার মার্ক সাইকাস একটা কাজ করলেন। তিনি একটা চীনা গ্রাফ পেন্সিল দিয়ে মধ্যপ্রাচ্যের ভেতরের লাইন টানলেন। এই লাইনটা ভূমধ্যসাগরের অঞ্চলের হাইফা থেকে শুরু করে ইরাকের কিরকুক পর্যন্ত বিস্তৃত হলো। কেন এই লাইন টানা হয়েছিল? এটি মূলত ছিল ব্রিটেন আর ফ্রান্সের এক বিশেষ পরিকল্পনা। ফ্রেঞ্চ কূটনীতিবিদ ফ্রাঙ্কোইস জর্জেস পিকোতে ছিলেন এর পরিকল্পনার আরেকজন হোতা। তারা ছিলেন এই অঞ্চলকে দুই ভাগে ভাগ করে ফেলে আলাদা আলাদা অঞ্চলে নিজেদের প্রভাব প্রতিপত্তি খাটাতে। মিত্রজোট ফ্রান্স, ব্রিটেন আর রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধের অটোমান সাম্রাজ্যকে পরাজিত করার পর এই লাইন টানা হয়। পরিকল্পনা অনুযায়ী উত্তরের অংশ ফ্রেঞ্চদের দখলে আর দক্ষিণের অংশ ব্রিটিশদের নিয়ন্ত্রণে রাখার চুক্তি হয়। পরবর্তীকালে এটা পরিচিত হয় সাইকাস-পিকোতে চুক্তি নামে। এই অঞ্চলের অনেক সিদ্ধান্ত, ইতিহাসের বাকবদল, জাতিগোষ্ঠীগুলোর মধ্যে দ্বন্দ্ব ইত্যাদি এই চুক্তি দ্বারা প্রভাবিত হয়েছে। এই ব্যাখ্যা অতি সরলীকরণের দোষে দুষ্ট মনে হতে পারে, কারণ ইউরোপীয়রা আসলে আগেও এখানে সহিংসতা এবং বিভেদ ছিল ইউরোপীয়রা আসার আগেও। তা সত্ত্বেও এইসব কৃত্রিম লাইন টেনে পকা জাতিরাষ্ট্র তৈরি করে কখনোই যে ভালো হবে না এর ফল আনতে পারে না, তা আমরা আফ্রিকায় দেখেছি। এখানেও তার ব্যত্যয় ঘটেনি। এই চুক্তির আগে সিরিয়া বলে কোনো রাষ্ট্র ছিল না লেবানন, জর্দান, ইরাক, সৌদি আরব, কুয়েত, ইসরায়েল, প্যালেস্টাইন। এইসব নাম আমরা আধুনিক ম্যাপে দেখতে পাই। এই রাষ্ট্রগুলো একদমই নতুন এবং মজবুত ভিত্তির অভাবে ভঙ্গুর। মধ্যপ্রাচ্যের সংখ্যাগরিষ্ঠের ধর্ম ইসলাম, তবে ইসলামের নানা রকম সংস্করণও প্রচলিত আছে এখানে। সবচেয়ে বড় বিভাজনটি অনেক পুরনো, খোদ ইসলাম ধর্মেই বয়সী। তারা হলো শিয়া এবং সুন্নি বিভেদ। ইসলামের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 632 খ্রিস্টাব্দে মারা যাবার পর থেকেই এই বিভাজন শুরু হয়। সুন্নি মুসলিমরাই আরবে সংখ্যাগরিষ্ঠ, এমনকি পৃথিবীর সকল মুসলমানদের 85%ই সুন্নি। সুন্নি নামটি এসেছে আল সুন্না শব্দটি থেকে, যার অর্থ ঐতিহ্য রক্ষা করা মানুষ। নবীর মৃত্যুর পর যারা বলেন যে ইসলামের উত্তরসূরি নির্বাচন করা হবে আরবদের আদি ঐতিহ্য মেনেই, তারাই পরে সুন্নি হিসেবে পরিচিত হন। তারা নিজেদেরকে প্রথাসম্মত মুসলিম হিসেবে দাবি করেন। সুন্নিরা নিজেদের প্রকৃত মুসলমান হিসেবেও দাবি করেন। প্রকৃত পক্ষে উভয়ই মুসলমান। অপরদিকে শিয়া শব্দটি এসেছে সিয়াত আলী থেকে। এর অর্থ আলীর দল। আলী ইবনে আবু তালিব ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার স্বামী। আলী এবং তার দুই পুত্র হাসান ও হোসেন তিনজনই গুপ্ত হত্যার শিকার হন। শিয়াদের মতে মহানবীর মৃত্যুর পর হাসান এবং হোসেনই ইসলামকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল, কিন্তু তা করতে দেওয়া হয়নি। এখান থেকেই ইসলামে দুইটি শাখা তৈরি হয়, জন্ম দেয় নানা রকম মতবাদের গত বিরোধের। যদিও একটা সময় বহু বছর ধরে শান্তিপূর্ণ সহাবস্থানে ছিল। এই দুই শাখার মধ্যে আবার আছে নানা রকম উপশাখা। সুন্নিদের মধ্যে এই উপশাখাগুলো তৈরি হয়েছে নানা মুফতি ও মাওলানাদের অনুসরণ করে। এর মধ্যে আছে 19 শতকের কট্টরপন্থী ইরাকি মুফতি আহমেদ ইবনে হাম্বলের অনুসারীরা। কাতার এবং সৌদি আরবের অনেক মুসলমান তাকে অনুসরণ করেন। উপমহাদেশে এরা হাম্বলি মাযহাব নামে পরিচিত। এদের মধ্যে থেকে জিহাদি মতবাদের বিশ্বাসী অতি রক্ষণশীল সালাফিদের উত্থান ঘটেছে। আবার শিয়াদের মধ্যে 3টি প্রধান ভাগ রয়েছে। এর মধ্যে প্রধানতম হলো 12 ইমামের অনুসারীরা। ইসমাইলি ভাবধারায় শিয়ারা সপ্তম ইমামের মতবাদ নিয়ে প্রশ্ন তোলেন। আবার জাইদি ভাবধারায় শিয়ারা পঞ্চম ইমামকে মানতে রাজি নয়। মূলধারার শিয়া মতবাদের বাইরেও অনেক মতবাদ আছে। আলাওয়াজি এবং দ্রুজরা মূলধারার ইসলাম থেকে এতটাই দূরে যে বেশিরভাগ মুসলিম, বিশেষ করে সুন্নিরা তাদের মুসলিম বলেই গণ্য করতে রাজি না। ইউরোপীয় ঔপনিবেশিক শাসনের প্রভাবে আরবের এই দ্বিধা বিভক্ত নানা সম্প্রদায়ভুক্ত মানুষেরা জাতিরাষ্ট্র গঠন করেছে। তাদের নেতারা সবসময় তার নিজের গোত্রের অথবা তারা নিজেরা ইসলামের যে ধারাটি অনুসারী সেই দলের সুবিধা দেখতে চেয়েছে।
ইউরোপিয়ানদের টেনে দেওয়া লাইনের ব্যবহার করে তারা নিজেদের জাতি ক্ষমতার সমুন্নত রাখতে চেয়েছে। ইতিহাস এবং সংস্কৃতিকে অগ্রাহ্য করে ইউরোপীয়রা বিভিন্ন গোষ্ঠী এবং ধর্মের মধ্যে বিভেদ তৈরি করেছে। এই দ্বন্দ্ব আর সংঘাতের সবচেয়ে করুণ উদাহরণ হলো ইরাক। শিয়া অধ্যুষিত ইরাক কখনোই সুন্নি পরিচালিত সরকারকে মেনে নিতে পারেনি। নাজাফ এবং কারবালার মতো ঐতিহাসিক ধর্মীয় গুরুত্বপূর্ণ শহরগুলোতে তারা নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ চেয়েছিল, কারণ এখানেই আছে আলী এবং তার দুই পুত্র হাসান এবং হোসেনের কবর। এই অঞ্চলের লোকেরা কয়েক শতাব্দী ধরে হাসান এবং হোসেনের কবরকে হৃদয়ের গহীনে জায়গা দিয়েছে। মাত্র কয়েক দশক আগে পাওয়া ইরাকি পরিচয় প্রাচীন এই অনুভূতিকে মুছে দিতে পারেনি। অটোমান সাম্রাজ্যের সময় তাদের দৃষ্টিভঙ্গি ছিল আলাদা। তারা দেখত পর্বতপূর্ণ রুক্ষ এলাকাগুলো কুর্দিদের দখলে। অপরদিকে বাগদাদ এবং আরও পশ্চিমের অঞ্চল, যা এখন সিরিয়া নামে পরিচিত, ছিল আরব সুন্নিদের নিয়ন্ত্রণে। টাইগ্রিস এবং ইউফ্রেটিস নামে দুই বিশাল নদী প্রবাহিত হয়ে মিলিত হয়েছে সাত ইল আরবের পানিপথে। এরপরেই জলাভূমি ও অঞ্চল ও বাসরা শহর। বাসরায় বাসিন্দারা বেশিরভাগই ছিল আরব, আর তাদের মধ্যে শিয়াই ছিল সংখ্যায় বেশি। অটোমানরা এই অঞ্চলকে তিনটা প্রশাসনিক ভাগে বিভক্ত করেন: মসুল, বাগদাদ এবং বসরা। এতক্ষণে যেসব এলাকার কথা বলা হলো, প্রাচীনকালে এই এলাকাগুলো পরিচিত ছিল অ্যাসিরিয়া, ব্যাবিলনিয়া এবং সুমের নামে। এরপর পার্সিয়ানরা এই অঞ্চলে সাম্রাজ্য বিস্তার করে। পার্সিয়ানরা এই অঞ্চলগুলো অধিগ্রহণের পর তারাও অঞ্চলগুলো একইভাবে বিভক্ত করে। এমনকি পরবর্তীতে আলেকজান্ডার দ্য গ্রেট এবং উমাইয়া সাম্রাজ্য একই পথে হেঁটেছে। কিন্তু ব্রিটিশরা আসার পর প্রথমবারের মতো এই ধারার পরিবর্তন ঘটে। তারা তিনটি অঞ্চলকে এক করে ফেলে এবং এই তিনটি অঞ্চলকে একত্র করে তাদের খ্রিস্টীয় ভাবধারা ছিল এর পেছনে। তারা পবিত্র ত্রয়ীর কথা ভেবে এই তিন অঞ্চলকে একসাথে জুড়ে দিল। ফলে তৈরি হলো দুর্যোগ আর দ্বন্দ্ব। বিশ্লেষকদের মতে একজন শক্তিশালী নেতা ছাড়া এই তিন অঞ্চলকে এক রাখা কঠিন। ইরাকের একের পর এক শক্তিশালী নেতা এসেছে, কিন্তু তাদের কেউই সবাইকে একতাবদ্ধ করতে পারেনি। এই মানুষগুলো কোনো দিনই একতাবদ্ধ ছিল না। এক সম্প্রদায়ের প্রতি অন্য সম্প্রদায়ের মনোভাব ছিল শীতল। তারা একে অপরকে ভয় পেত। আইন প্রণয়ন করে বা প্রশাসনিক দক্ষতা দিয়ে অনেক কিছু বদল করা গেলেও মানুষের মন তো আর নিয়ন্ত্রণ করা যায় না। বিভেদজনিত দূরত্ব এবং পারস্পরিক ভীতি রয়েই গিয়েছিল। রাষ্ট্রের প্রোপাগান্ডামূলক প্রচারণা বেশিরভাগ ইরাকি বিশ্বাস করেনি। কুর্দিদের উপর ব্যাপক বিতরণ কার্যক্রম চেপে যাওয়ার চেষ্টা লাভ হয়নি। প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের আমলে তার নিজের শহরে সুন্নি গোষ্ঠী ইরাক জুড়ে সব কিছুর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেও সার্বিক নিয়ন্ত্রণ আনতে পারেনি। 1991 সালে শিয়াদের আন্দোলনের সময় গণহত্যা চালিয়েও তাদেরকে থামানো যায়নি। কুর্দিরা পালিয়ে যেতে বাধ্য হয়। সংখ্যায় তারা ছিল বেশি, তাদের ঐতিহ্য এবং সংস্কৃতি ছিল অত্যন্ত সমৃদ্ধ, তাই তাদেরকে এলাকা ছাড়তে হয়। অপরদিকে যারা একেবারেই সংখ্যালঘু গোষ্ঠী, স্বৈরাচারের সাথে সদ্ভাব রেখেই তাদের চলতে হয়, কারণ তাদের আর কোনো উপায় নেই। যেমন ইরাকি খ্রিস্টান বা ইহুদিরা নিজেদেরকে সেকুলার স্বৈরাচারের হাতে নিরাপদ মনে করেছিল। এর কারণেই তারা সাদ্দাম সরকারের সময়ও চুপ ছিল। তারা ভাবত পরিবর্তন শুভ ফল বয়ে আনবে না। তবে কুর্দিরা এরকম ভাবেনি, ভাবার অবস্থানেও ছিল না তারা। কুর্দিদের কুর্দি হওয়ার কারণ ভৌগোলিক। নিজেদের এলাকা থেকে বের করে দেওয়া হলে তাদের তা মেনে নেওয়ার কথা না। তাছাড়া সংখ্যায়ও তারা অনেক। কোনো স্বৈরাচারের সামনে মাথা নত করার কোনো কারণই ছিল না তাদের। ইরাকের উত্তর ও উত্তরাঞ্চলের এই প্রদেশ, ইরবিল, সুলাইমানিয়া এবং দাহুক অঞ্চল জুড়ে প্রায় 50 লাখ কুর্দি। প্রচুর পাহাড় পর্বত বেষ্টিত এই এলাকার আকার একটা অর্ধবৃত্তের মতো। অনেক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক পট পরিবর্তন এবং সামরিক আগ্রাসনের ফলেও কুর্দিরা নিজেদের পরিচয় হারিয়ে যেতে দেয়নি কখনো। এই প্রসঙ্গে বলা যায় 1988 সালে আল আনফাল অভিযানের কথা। এই অভিযানে আকাশ থেকে কুর্দিদের গ্রামে গ্রামে ফেলা হয় গ্যাস বোমা। 8টি পর্যায়ে পরিচালিত এই অভিযানে সাদ্দাম হোসেনকে আটক করেননি কাউকে। তার বদলে 15 থেকে 50 বয়স্ক সব পুরুষকেই মেরে ফেলেছিলেন। 1 লাখের বেশি কুর্দিদেরকে মেরে ফেলা হয় সেই সময়। তাদের গ্রামেই 90% মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে, একদম মুছে দেওয়া হয়েছে ম্যাপ থেকে। 1990 সালে যখন সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করেন, তখন কুর্দিরা তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন স্বাধীন কুর্দিস্তান বাস্তবায়নের প্রচেষ্টা শুরু করে। প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 সালে স্বাক্ষরিত সেরবেস এর চুক্তি অনুযায়ী স্বাধীন কুর্দিস্তান তাদের প্রাপ্ত, কিন্তু সেই প্রতিশ্রুতি কখনোই বাস্তবায়ন হয়নি। উপসাগরীয় মহাদেশ যুদ্ধের পর
শেষের দিকে কুর্দিরা নতুনভাবে জেগে ওঠে। মিত্রশক্তির সাহায্য নিয়ে তারা স্বায়ত্তশাসিত অঞ্চল গড়ে তোলে। কুর্দিস্তানের স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনা দেখা দিতে থাকে। 2003 সালে যুক্তরাষ্ট্রের ইরাক আক্রমণ এই স্বপ্নের আরও একবার দোলা দেয়। বাগদাদ হয়তো আর কখনোই এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে পারবে না। কুর্দিস্তান এখনও স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায়নি, কিন্তু তারা অনেকটা স্বাধীন দেশের মতোই আচরণ করে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক ঘটনাবলীর প্রেক্ষিতে কুর্দিস্তানের বক্তব্য গুরুত্বের সাথেই বিবেচনা করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, কুর্দিস্তানের এই ভবিষ্যতে স্বাধীন রাষ্ট্র হওয়ার হয়ে আত্মপ্রকাশ করে তাহলে আলাদা একটা এর গঠনটা কেমন হবে? ইরান, সিরিয়া বা তুরস্কের কুর্দি প্রধান এলাকাগুলো যদি কুর্দিস্তানের অংশ হতে চায়, এই দেশগুলো তখন কি করবে? সেক্ষেত্রে কুর্দিস্তানের সীমানা ভূমধ্যসাগর পর্যন্ত পৌঁছে যাবে। ভূমধ্যসাগরে তার কি প্রভাব হবে? এইসবের বাইরে আরও প্রশ্ন আসে। ইরাকি কুর্দিস্তানের দুইটা পরিবারের মধ্যে দ্বন্দ্বের কারণে দ্বিধা বিভক্ত। অপরদিকে সিরিয়ার কুর্দিরা রোজাবা নামে এক প্রদেশ গড়ার চেষ্টা করছে। তাদের স্বপ্ন ভবিষ্যতে গঠিত হওয়া অখণ্ড কুর্দিস্তানের সাথে যুক্ত হবে তারা। কিন্তু প্রশ্ন জাগছে, অখণ্ড কুর্দিস্তান গঠিত হলে কে কতটুকু ক্ষমতা পাবে? তখন নিশ্চিতভাবে ইরাক রাষ্ট্রটি তার আগের মতো থাকবে না। অবশ্য ততদিনে ইরাক নামে কোনো রাষ্ট্র আদৌ থাকতেও না পারে। হাশেমি রাজ্যে, যাকে আমরা এখন জর্ডান বলে জানি, ব্রিটিশদের তৈরি আরেকটা কৃত্রিম দেশ। এই দেশটা একদম মরুভূমি থেকে তুলে আনা। একটু গোড়ার দিকের ইতিহাসে দেখে নেওয়া যাক। 1918 সালে ব্রিটিশদের হাতে এলো শাসন করার মতো একটা বড় এলাকা, আর এই অঞ্চলে নানা রকম সমস্যা। প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোমানরা সাম্রাজ্যের বিরুদ্ধে এখানকার আরব গোত্রগুলো ব্রিটিশদের সহায়তা করে। এর ফলে প্রতিদান হিসেবে ব্রিটিশরা দুটি গোত্রকে পুরস্কৃত করবে বলে প্রতিশ্রুতি দেয়। গোত্র দুটি হলো সৌদ এবং হাশেমি। সমস্যা হলো, তারা সৌদ এবং হাশেমি দুইটি গোত্রকেই একই পুরস্কারের আশা দেখিয়েছিল, আর এই পুরস্কারটা হলো আরব উপদ্বীপের উপর পূর্ণ নিয়ন্ত্রণ। এই দুই গোত্রের মধ্যে নিয়মিত যুদ্ধ লেগে থাকতো। তার উপর এই প্রতিশ্রুতি তাদের আরও দ্বন্দ্বমুখর পরিস্থিতিতে তৈরি করে। সমাধান হিসেবে লন্ডন আবারও ম্যাপে হাত দেয়। আবারও আঁকিবুকি করে কিছু অংশ সৌদ পরিবারকে, বাকি কিছু অংশ হাশেমি পরিবারকে দিয়ে দেয়। তবে তাদের উপর নজর রাখার জন্য সেখানে ব্রিটিশ কূটনীতিবিদও নিয়োগ দেওয়া হয়। সৌদ গোত্রের নেতা অবশেষে তার অধিকৃত এলাকার একটা নাম বাছাই করে ফেলেন, নিজেদের নামেই সেই দেশের নাম রাখলেন। আমরা এখন যে দেশটাকে চিনি সৌদি আরব নামে, ব্যাপারটা কেমন? যুক্তরাজ্যকে উইন্ডসারল্যান্ড নামে ডাকার মতোই অনেকটা। ব্রিটিশরা অন্য এলাকাটির নাম রাখলেন ট্রান্স জর্ডান। এর মাধ্যমে তারা জর্ডান নদীর অপর তীরকে বোঝাতো। ধূলি দূষরিত ছোট্ট একটি শহর আম্মানকে ট্রান্স জর্ডানের রাজধানী বানানো হলো। 1948 সালে ব্রিটিশরা উপনিবেশ গুটিয়ে ফিরে যাবার সময় দেশটির নাম পরিবর্তন করে রাখা হয় জর্ডান। হাশেমিরা অবশ্য আম্মানের নয়, তারা মূলত মক্কার কুরাইশ গোত্রের মানুষ। জর্ডানের আদি অধিবাসীরা মূলত বেদুইন। বর্তমানে অবশ্য জর্ডানের অধিবাসীদের বেশিরভাগই ফিলিস্তিনি। 1967 সালে ইসরায়েলিরা পশ্চিম তীরে দখল করার পর অনেক ফিলিস্তিনি জর্ডানে চলে যায়। আরব রাজ্যগুলোর মধ্যে একমাত্র জর্ডানই তাদের নাগরিকত্ব দিয়েছে। এখন অবস্থাটা এমন যে জর্ডানের 6.7 মিলিয়ন নাগরিকের অধিকাংশই ফিলিস্তিনি। জর্ডানের হাশেমি গোত্রের রাজা আবদুল্লাহর উপর আনুগত্য প্রকাশের একেবারেই আগ্রহী নয় তারা। এর পাশাপাশি দেশটিতে রয়েছে 10 লাখের মতো ইরাকি এবং সিরিয়ান উদ্বাস্তু। সীমিত সম্পদের এই দেশটিতে প্রচণ্ড চাপ সৃষ্টি করছে উদ্বাস্তুরা। একটা দেশের ডেমোগ্রাফিক্স বা জনসংখ্যার অনুপাতে এইভাবে পরিবর্তিত হলে সমস্যা সৃষ্টি হতে পারে, আর এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি ভুগতে হয়েছে লেবাননকে। 20 শতাব্দীর পূর্ব পর্যন্ত আরবরা লেবানিজ পর্বত এবং সমুদ্রের মাঝের অঞ্চলটাকে সিরিয়ান অঞ্চল হিসেবেই জানত। প্রথম বিশ্বযুদ্ধের শেষে ফরাসিদের হাতে পড়ার পর বিষয়টি বদলে গেছে। এই এলাকায় আরব খ্রিস্টানদের সাথে বহু বছর ধরেই ফরাসিদের মৈত্রী ছিল। সেই সম্পর্কে দায় মেটাতে তারা আরব খ্রিস্টানদের জন্য একটি দেশ তৈরি করে দিল। সেই দেশের নাম লেবানন। 1920-এর দশকে এই এলাকায় আরব খ্রিস্টানরাই ছিল সংখ্যাগুরু। লেবাননের নাম দেওয়া হয়েছিল লেবানিজ পর্বতের নামে। 1950-এর দশকে ভৌগোলিক উচ্চাশা টিকে ছিল। এরপর পরিস্থিতি বদলাতে শুরু করে। লেবাননের শিয়া এবং সুন্নি মুসলিমদের জন্মহার ছিল খ্রিস্টানদের তুলনায় বেশি। 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর প্রচুর পরিমাণে ফিলিস্তিনি লেবাননে পাড়ি জমাতে থাকে। তাদের কারণেই মূলত মুসলিম জনসংখ্যা বাড়তে থাকে। লেবাননে
মাত্র একবার জনশুমারি হয়েছিল, সেটা 1932 সালে। এরপর আর হয়নি কেন? কারণ কোনো জনগোষ্ঠী কী পরিমাণে আছে তা প্রকাশ করা সেখানে খুবই স্পর্শকাতর বিষয়। তা থেকে জন্ম নিতে পারে সংঘাত। অনেক দিন ধরেই এই অঞ্চলে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে লড়াই চলছে। 1958 সালের ম্যারোনাইট খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে সংগঠিত যুদ্ধকেই ইতিহাসবিদরা প্রথম লেবানিজ গৃহযুদ্ধ হিসেবে চিহ্নিত করেন। সেই সময় মুসলিমরা সংখ্যায় খ্রিস্টানদের থেকে অল্প একটু এগিয়ে ছিল। তবে এখন যে মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ তা দ্বিধা ছাড়াই বলা যায়। এই বিষয়ে অবশ্য কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা হিসাব নেই। লেবাননের রাজধানী বৈরুত এবং দেশের দক্ষিণের বেশিরভাগ অংশই শিয়া অধ্যুষিত। এখানে হিজবুল্লাহ গ্রুপের বেশ প্রভাব রয়েছে। হিজবুল্লাহ গ্রুপকে মদত যোগায় শিয়া প্রধান ইরান দেশ। হিজবুল্লাহ বাহিনীর আরেকটি শক্তিশালী ঘাঁটি হলো শিয়া অধ্যুষিত বেকা উপত্যকা। এখান থেকে তারা সিরিয়ার কার্যক্রম চালায় এবং তাদের সরকারকে সহযোগিতা করে। দেশের অন্যান্য শহরগুলোতে সুন্নি জনসংখ্যা বেশি। উত্তরের ত্রিপলিতে প্রায় 80% সুন্নি। ধারণা করা হয় এই শহরে অবশ্যই আলাওয়িত গোষ্ঠীর মুসলিমরাও আছে। পাশের দেশ সিরিয়ায় চলমান সুন্নি এবং আলাওয়িত গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের আঁচ লেবাননেও এসে পড়েছে। এখানেও মাঝে মধ্যে দুই গোষ্ঠীর মধ্যে দাঙ্গা বাঁধে। বর্তমানে কেবল ম্যাপের ভিত্তিতেই লেবাননকে একক দেশ বলা সম্ভব, কিন্তু বৈরুত বিমানবন্দর থেকে নেমে একটু এগিয়ে গেলে বোঝা যায় বাস্তবতা মোটেও তা নয়। বিমানবন্দর থেকে শহরের কেন্দ্রের দিকে গেলে পার হতে হয় শিয়া প্রধান এলাকাগুলো। এই এলাকাগুলোতে মহড়া দেয় হিজবুল্লাহ। তারাই দেশের প্রথম এবং সবচেয়ে দক্ষ ও প্রশিক্ষিত যোদ্ধা বাহিনী। লেবানিজ আর্মি আছে শুধু কাগজে কলমেই। যদি 1975 থেকে 1990 এর মধ্যে আরেকটি গৃহযুদ্ধ হতো বা হয়, তাহলে এই সেনাবাহিনীও থাকতো না। যুদ্ধ লাগলে সরকারি বাহিনীর সৈন্যরা নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে স্থানীয় মিলিশিয়ার সাথে যোগ দেবে। 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হলে এমনই হয়েছিল। সিরিয়াতে বাস করে নানা রকম মানুষ। তাদের এক গোষ্ঠীর বিশ্বাস অন্যদের থেকে আলাদা। তারা নানা গোত্রে বিভক্ত। প্রথম ধাক্কাতেই এই রাষ্ট্রের একতা ভেঙে পড়ে। অন্যান্য আরব অঞ্চলের মতো সিরিয়াও সুন্নি প্রধান। সেখানে মোট জনসংখ্যার 70%ই সুন্নি। পাশাপাশি আরও কয়েকটি জনগোষ্ঠী ভালো উপস্থিতি রয়েছে। 2011 সালের পূর্ব পর্যন্ত সিরিয়ার শহরে গ্রামে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এর পাশাপাশি সহাবস্থান করেছে, কিন্তু কিছু কিছু এলাকায় নির্দিষ্ট কয়েকটা সংখ্যাগরিষ্ঠ প্রভাবশালী গোষ্ঠী হয়েছিল। ইরাকে গেলে স্থানীয়রা আপনাকে বলবে আমরা সবাই এক, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। অথচ ইরাকের আদিবাসীদের নামের মধ্যেই সেই কোথায় জন্মেছে তার নেপথ্যে কী ইতিহাস তা স্পষ্ট বলা যাবে। ইরাকের দল ভাগ করতেই কারোরই কখনো কোনো বেগপেত হয়নি। ফরাসিরা যখন সিরিয়া শাসন করত, তারাও ব্রিটিশদের মতোই ডিভাইড অ্যান্ড রুল নীতি অনুসরণ করে, অর্থাৎ তারা বিভেদ জিইয়ে রাখার মাধ্যমে নিজেদেরকে শক্তিশালী করে রাখত। আলাওয়িতরা সে সময় নুসাইরি বলে পরিচিত ছিল। সুন্নিরা আলাওয়িতদের মুসলিম হিসেবে গণ্য করত না। আলাওয়িতরা নিজেদেরকে ইসলামী পরিচয় সমুন্নত রাখার জন্য মূলত আলাওয়িত নামটি নিয়েছে। আলাওয়িত অর্থ আলীর অনুসারী। আলাওয়িতরা ছিল পাহাড়ি এলাকার প্রান্তিক মানুষ, সিরিয়ান সমাজের একদম নিম্নস্তর থেকে উঠে আসা। ফরাসিদের শাসনের সময় পুলিশ এবং মিলিটারিতে নিয়োগ পেতে থাকে তারা। ধীরে ধীরে তারা প্রতিষ্ঠিত এবং প্রভাবশালী জাতিতে পরিণত হয়। আলাওয়িত মুসলিমরা সিরিয়ার মোট জনসংখ্যার 12%। সংখ্যালঘু এই জাতিগোষ্ঠীর মানুষের এভাবে শক্তিশালী অবস্থানে চলে যাওয়াটা অন্যরা ভালো চোখে দেখেনি। সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদও একজন আলাওয়িত। তার গোত্রের নাম আসাদ। বাশারের বাবা হাফিজ আল আসাদ 1970 সালে ক্ষমতা গ্রহণ করার পর থেকেই এই পরিবার প্রভাবশালী হতে থাকে। 1982 সালে হামা শহরে সুন্নি জাতিগোষ্ঠীর উপর ব্যাপক নিধনযজ্ঞ চালান হাফিজ। সেই সময় সুন্নিরা দ্রুত বাড়ছিল জনসংখ্যায়, আর সেই বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতেই ঘটে এই হত্যাযজ্ঞ। মাত্র কয়েকদিনেই তিনি 30,000 মানুষকে হত্যা করেন। সুন্নিরা এই ঘটনা ভোলেনি, ক্ষমাও করেনি। 2011 সালে যখন বিদ্রোহ শুরু হয়, তখন তারা পুরনো হিসাব মেটানোর সুযোগ পেয়ে যায়। এই গৃহযুদ্ধকে হামার ঘটনার দ্বিতীয় অধ্যায় বললেও ভুল হবে না। সিরিয়া শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনও বলা মুশকিল। তবে দামেস্কের পতন যদি ঘটে, যদি এমনটা ঘটার সম্ভাবনা ক্ষীণ, তাহলে আলাওয়িতরা ফিরে যাবে তাদের প্রাচীন উপকূলীয় এবং পাহাড়ি অঞ্চলগুলোতে। সেইখানে পূর্ণ নিয়ন্ত্রণ জোরদার করে নিজেদের আলাদা প্রদেশ গড়ে তুলতে চাইবে। 1920 সালে এবং 1930-এর দশকে এরকম ঘটনাই ঘটেছে। তাত্ত্বিকভাবে এটা অসম্ভব নয়। আর দামেস্ক ও তার পার্শ্ববর্তী অঞ্চলে রয়ে যাবে লাখ লাখ সুন্নি মুসলিম। এটি যদি একটি সুন্নি পরিচালিত সরকার দিয়ে গঠিত হয়, তাহলে তারা চাইবে আলাওয়িতদের শেষ প্রতিরোধ গুড়িয়ে দিয়ে সিরিয়ান উপকূল সুরক্ষিত করতে।
অদূর ভবিষ্যৎ মনে হচ্ছে বিভিন্ন যুদ্ধবাজ নেতারাই সিরিয়ার দেশটিকে ভাগাভাগি করে নিয়ে আলাদা আলাদা শাসন অঞ্চল করবে। প্রেসিডেন্ট আসাদ এরই মধ্যে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর যুদ্ধবাজ নেতাদের একজন হিসেবে বিবেচিত হচ্ছেন। লেবাননের সর্বশেষ গৃহযুদ্ধটি 15 বছর ধরে চলেছে এবং এই মুহূর্তে আরেকটা গৃহযুদ্ধের খুব কাছাকাছি তারা। সিরিয়ার ভাগ্য একই রকম হতে পারে। লেবাননের মতো সিরিয়াও বাইরের শক্তিগুলির সুবিধা চরিতার্থ করার উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। রাশিয়া, ইরান এবং লেবানিজ হিজবুল্লাহ বাহিনী সিরিয়ার সরকারি বাহিনীকে সহায়তা করে। একদিকে আরব দেশগুলো বিরোধী গোষ্ঠীগুলোকে সহায়তা করলেও বিভিন্ন দেশ আছে বিভিন্ন গোষ্ঠীর পক্ষে। সৌদি আরব এবং কাতার দুই দেশই এখন নিজেদের প্রভাব বজায় রাখার চেষ্টা করে। নিজেদের লক্ষ্য পূরণে তারা আলাদা আলাদা গোষ্ঠীকে সমর্থন করে। ভিন্ন মতাবলম্বী এতগুলো অঞ্চলকে এক সুতোয় গাঁথা মোটেও সহজ কথা নয়। এর জন্য প্রয়োজন ক্ষমতা, সাহস এবং আপোষ করার ইচ্ছা। এই আপোষ করার মানসিকতাটা বিশেষ করে এখানকার নেতাদের মধ্যে একদম নেই। সুন্নি জিহাদিরা তো খেলাফত প্রতিষ্ঠার জন্য অন্য জাতিগুলোকে একদম ছিঁড়ে ফেলতে প্রস্তুত। এই ধরনের চরমপন্থী দলগুলো যেমন আল কায়দা, আইএস জনগণেরও সমর্থন পাচ্ছে। তারা বলছে ইউরোপীয় ঔপনিবেশিক শাসনের ফলে তৈরি হওয়া বৈষম্য দূর করতে ব্যর্থ হয়েছে প্যান আরবীয় জাতীয়তাবাদ। আরবের জাতিগোষ্ঠীগুলো ব্যর্থ বলা চলে। আরব নেতারা জনগণকে স্বাধীনতা, শান্তি বা উন্নয়ন কোনো কিছুই দিতে পারেনি। জিহাদি দলগুলো ইসলামতন্ত্র কায়েমের মাধ্যমে এই সমস্ত কিছু সমাধানের আশ্বাস দিচ্ছে। বেকারত্ব আর শোষণে জর্জরিত জনগণের একটা বড় অংশ এই আশ্বাসে ভরসা রাখছে। ইসলামপন্থীরা ইসলামের সোনালী দিনগুলোর কথা বলে। সেই দিনগুলোতে এক ইসলামের নামে আস্ত একটা সাম্রাজ্য শাসন হতো। প্রযুক্তি, শিল্প, চিকিৎসা সব দিক থেকে এগিয়ে ছিল মুসলিমরা। বিধর্মীরা ইসলামী বিশ্বের জন্য ক্ষতিকর। এই প্রাচীন সন্দেহকে তারা সাফল্যের সাথে মধ্যপ্রাচ্য জুড়ে ফিরিয়ে এনেছে। ইরাকের আল কায়দা নামক আল কায়দা সংশ্লিষ্ট একটি গোষ্ঠী 2000 সালের দিকে শেষ ভাগে এসে ইসলামিক স্টেট নামে পরিচিতি পায়। মূলত আল কায়দার পুরনো সদস্যরাই ছিল এর নেতৃত্বে। সিরিয়ার গৃহযুদ্ধ যখন চরমে, আল কায়দা থেকে বিভক্ত হয়ে ইসলামিক স্টেট বা আইএস গঠিত হয়। বাইরের বিশ্বে গোষ্ঠীটি প্রথমে ISIL ইসলামিক স্টেট ইন দ্য লেভেন্ট নামে পরিচিত ছিল। আরবিতে লেভান্ট শব্দটিকে বলা হতো আল শাম। পরবর্তীতে তারা আইএস নামে পরিচিত হয়ে ওঠে। 2014 সালে গ্রীষ্ম থেকে নিজেদেরকে ইসলামিক স্টেট হিসেবে পরিচয় দিতে থাকে এই দলটি। ইরাক ও সিরিয়ার বড় অংশে তারা আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়। শুরু থেকে জিহাদি গোষ্ঠী হিসেবে জনপ্রিয়তা পেতে থাকে আইসিস। তাদের প্রচারিত ধর্মীয় রোমান্টিসিজম বিশ্বব্যাপী হাজার হাজার মুসলিমকে সাথে সাথে যোগ দিতে উৎসাহিত করে। তাদের নিষ্ঠুরতাও অনেকে বিমোহিত করে। তবে আইসিস এর মূল আকর্ষণ ছিল তাদের প্রতিষ্ঠা খেলাফত। আল কায়দা থেকে তাদের কার্যক্রম একটু ভিন্ন। আল কায়দা শুধু মানুষ হত্যা ও সন্ত্রাসী আচরণের কারণে খবরের কাগজে শিরোনাম হতো। মানুষ তাদেরকে চেনে নরঘাতক হিসেবে। অপরদিকে আইসিস মানুষকে হত্যার পাশাপাশি এলাকা দখলেও মনোযোগী। ইন্টারনেটের যুগের বাস্তবতায় দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ আরও একটি জায়গা দখল করার চেষ্টা করে তারা। তা হলো মনস্তত্ত্ব। ইন্টারনেটের সুবিধাকে তারা পুরোপুরি কাজে লাগাতে থাকে। সোশ্যাল মিডিয়ার নিয়মিত তাদের নিষ্ঠুর কার্যক্রমের ভিডিও প্রচার করতে থাকে। নিষ্ঠুরতার এক নতুন মানদণ্ড তৈরি করছে তারা। 2015 সালে জনসংযোগের দিক দিয়ে তারা অনেক সরকারকেও পেছনে ফেলে দেয়। জিহাদিদের ব্যবহার করে ঘটানো ভয়ঙ্কর নিষ্ঠুর কার্যক্রম তারা প্রচার করতে থাকে অনলাইনে। যৌনতা এবং সহিংসতার প্রতি আধুনিক প্রজন্মের তীব্র আকর্ষণ থেকে আইসিস পরিণত হয় তরুণ জিহাদি প্রজন্মের আইকনে। নতুন প্রজন্মকে এইসব তরুণ জিহাদিদের ইংরেজিতে অনেকেই বলে জেনারেশন জেকাস জিহাদিস বলে ডাকে। এই মারাত্মক সহিংস খেলাতে এরা সবচেয়ে প্রথম সারিতে। 2015 সালে গ্রীষ্ম আসতে আসতে গোটা মধ্যপ্রাচ্যে আরবরা আইএসকে দায়েশ নামে ডাকতে শুরু করে। এমনকি আঞ্চলিক মিডিয়াগুলোতে এই নামে সম্বোধন করে। সংগঠনটির প্রতি এই অঞ্চলের বিশাল জনসংখ্যক মানুষের ক্ষোভ ফুটে ওঠে এই নামের মধ্য দিয়ে। এই দায়েশ নামের এসেছে সংগঠনের শুরুর দিক থেকে নামের সংক্ষিপ্ত রূপ হিসেবে। কার্যক্রম শুরু করার সময় তাদের প্রথমে ছিল দৌলত আল ইসলামিয়া ইরাক ওয়া আল শামস। এই নামের সংক্ষিপ্ত রূপ। দায়েশকে আইএস সদস্যরা প্রচণ্ড রকমের অপছন্দ করে। এই কারণেই মানুষ তাদেরকে এই নামে ডাকতে শুরু করে। দায়েশ শব্দটি সমালোচিত হলে একটি আরবীয় ক্রিয়াপদ আছে দায়েশ, যে ব্যক্তি কটুকতা করে এবং ভিন্ন মতের মুখবদ্ধ করে দেয়। এর সাথে অন্তমিল আছে আরেকটি আরবি শব্দ ফায়েস, অর্থ পাপী। তবে এই গোষ্ঠীকে যারা ঘৃণা করে তাদের পছন্দ অন্য আরেকটি আরবি শব্দ জাহেজ, বোকাপাটা।
এরকম অন্তমিলের শব্দকে ব্যবহার করে টিটকারি করাকে আরবি সংস্কৃতিতে সাংঘাতিক অপমানজনক বিবেচনা করা হয়। আর এভাবে তামাশা করতে থাকলে যেমন কাউকে অবমাননা করা যায়, তেমনি তার প্রতি ভীতিও কমে যায়। 2015 সালে জুড়াইয়ে ইরাকের একাংশ জুড়ে যুদ্ধ চলছিল। তিরকিত শহরে আইএসের হাতছাড়া হলেও তারা রামাদি শহরকে নিজেদের দখলে রাখে। যুক্তরাষ্ট্র আচমকা এক অদ্ভুত পরিস্থিতিতে পড়ে গেল। আমেরিকার বিমান তখন ইরাকের আইএসের উপর অল্প অল্প বোমা হামলা করছিল, পাশাপাশি চলছিল আকাশ থেকে পুরো এলাকা পর্যবেক্ষণ। ঠিক তখনই ওই সময় ইরানের রিপাবলিকান গার্ডের কমান্ডাররা ইরাকে ঢুকে আইএসের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ফলে যুক্তরাষ্ট্রের এই বিমান হামলা মূলত ইরানের বাহিনীকে সহায়তা করছিল। ইরাকি সরকারি বাহিনী যেমন মসুলের নিয়ন্ত্রণ না নিতে পারে, তার জন্য তিরকিত অঞ্চলে চাইছিল আইএস। কিন্তু রামাদি ছিল তাদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ সিরিয়ার সীমান্তবর্তী সুন্নি অধ্যুষিত আনবার প্রদেশের শহরটির অবস্থান। এই শহরের নিজেদের হাতে রাখতে পারলে খেলাফত রাষ্ট্র হিসেবে তাদের নিজেদের দাবিও পোক্ত হয়। 2015 সালে আগস্ট মাসে ইরাক ও সিরিয়ার আইএস লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা শুরু করে 1 বছর পূর্তি হয়। এই একই বছরে হাজার হাজার উপরে বিমান হামলা করা হয়েছে। অধিকাংশ বিমান হামলা হয়েছে পারস্য উপসাগরে মোতায়েন করা বিমান বাহিনীর জাহাজ USN জর্জ H.W. বুশ ও USS কার্ল ভিনসেন থেকে। এছাড়া কুয়েত এবং আরব আমিরাতের বিমান ঘাঁটি থেকেও বিমান হামলা চালানো হয়েছে। আইএসের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে F-22 র্যাপটর স্টিলথ জেট ফাইটার। এই বিমানটিকে এর আগে কখনো প্রত্যক্ষ মিশনে ব্যবহার করা হয়নি। মূলত মার্কিন পাইলটরাই বিমান নিয়ে গেছে সেখান থেকে, কিন্তু মার্কিন স্পেশাল ফোর্সের উপস্থিতি না থাকায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো ছিল খুবই মুশকিলের কাজ। লক্ষ্যবস্তুগুলোর বেশিরভাগই ছিল শহরাঞ্চলে। সমন্বয়হীনতার কারণে অনেক ক্ষেত্রে আঘাত না হেনেই ফিরে যায় বিমানগুলো। 2015 সালের গ্রীষ্মের শেষ দিকে নিয়মিতভাবে দখল হারাতে থাকে আইএস। 2015 সালের শেষ দিকে কুর্দি যোদ্ধারা সিরিয়ার কোবান শহরের পুনরায় দখল করে নেয়। 2016 সালে জানুয়ারিতে গুরুত্বপূর্ণ ইরাকি শহর রামাদি আবার চলে যায় ইরাকি সরকার বাহিনীর হাতে। সেই সাথে আইএসের উপর চলতে থাকে প্রচণ্ড বিমান হামলা। রাশিয়ানরাও যুক্ত ছিল এসবের মধ্যে। আগের তুলনায় তাদের তৎপরতা বেড়ে গেছিল অনেক। মিশরে রাশিয়ান যাত্রীবাহী বিমানে আইএসের হামলা অজুহাত দেখিয়ে রাশিয়া সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মি এবং আইএস উভয় গোষ্ঠীর উপর হামলা শুরু করে। 2015 সালে নভেম্বর মাসে প্যারিসে সন্ত্রাসী হামলার জবাবে ফ্রান্স ও আইএসের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো শুরু করে। এমনকি তারা এই ব্যাপারে যুক্তরাজ্যের কাছেও সাহায্য চেয়ে বসে। আর ইরাকে চলতে থাকা তাদের বিমান হামলাকে সিরিয়া পর্যন্ত বর্ধিত করার বিষয়ে বিল পাস হয় ব্রিটিশ পার্লামেন্টে। বিভিন্ন পক্ষের এই তীব্র আন্দোলনের ফলে আইএসের খেলাপথ ক্রমেই ছোট হতে থাকে। মারা যায় তাদের বেশ কিছু নেতা ও সম্মুখ যোদ্ধা। তবে সেই সময় তারা লিবিয়ার আরেকটি ঘাঁটি তৈরি করতে থাকে। সেখানে গিয়ে জড়ো হয় শত শত যোদ্ধা। ইরাক ও সিরিয়া থেকে পিছু হটতে বাধ্য হলে লিবিয়ায় নতুন করে শুরু করাই ছিল তাদের উদ্দেশ্য। 2016 সালে বসন্ত আসতে আসতে এই সুদীর্ঘ চলমান যুদ্ধের অন্যতম রণক্ষেত্র হয়ে ওঠে লিবিয়া। রাশিয়া, ব্রিটিশ, মার্কিন, ফরাসি এবং অন্যান্যদের এই ব্যাপক উপস্থিতির কারণে ড্রোন মিশন এই এলাকায় খুব স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। হাজার হাজার ড্রোন পাঠানো হচ্ছে, কিছু কিছু তো পাঠানো হচ্ছে একেবারে মার্কিন ভূখণ্ড থেকেই। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে শক্তিশালী আঘাত হানার জন্য আজকাল ড্রোন ব্যবহার করা হয়। 2015-2016 সালে আইএসের কাছে থেকে ইরাক হাজার হাজার স্কোয়ার মাইল দূরে ভূমি দখল করার কাজে ব্যাপক ভূমিকা রেখেছে এই ড্রোন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভৌগোলিক বাধা ডিঙানোর একটা স্পষ্ট ও চমৎকার উদাহরণ হিসেবে এই ড্রোন। আবার ড্রোনকে ভূগোলের গুরুত্ব বোঝানোর উপায় হিসেবেও দেখা যায়। বিশ্বজুড়ে অন্তত 10টা ঘাঁটি ড্রোন বহর মজুত করছে মার্কিনরা। এর ফলে একজন অপারেটর নেভাদার শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে জয়স্টিক ব্যবহার করে মধ্যপ্রাচ্যের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হচ্ছে। কিন্তু একই সাথে যে দেশটিতে ড্রোনের সদর দপ্তর স্থাপিত হচ্ছে সেই দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতেও বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র। যেমন নেভাদা থেকে পাঠানো সিগন্যাল হয়তো সাগরের নিচে পাতা সাবমেরিন কেবলের মাধ্যমে জার্মানিতে পৌঁছাচ্ছে। এরপরে যে স্যাটেলাইটের মাধ্যমে এই সিগন্যাল সম্প্রচার হচ্ছে তা হয়তো তৃতীয় আরেকটি দেশের, যাদের কাছ থেকে পেন্টাগন ব্যান্ডউইথ কিনেছে। এটাই হচ্ছে মার্কিন শক্তিমত্তার কাল্পনিক ম্যাপ। বর্তমান সময়ে ভূ রাজনীতি বুঝতে চাইলে এই ম্যাপ সম্পর্কেও জানতে হবে।
আলোর দিকে ছুটে যাওয়া পতঙ্গের মতো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জিহাদি যোদ্ধা হওয়ার ভাষণায় ছুটে এসেছে সুন্নি মুসলিমরা। কুর্দি, সুন্নি আর শিয়াদের মধ্যে বিভেদকে খুব চাতুর্যের সাথে ব্যবহার করেছে আইএস। সুন্নি আরবদেরকে যথাযোগ্য মর্যাদাপূর্ণ জায়গায় প্রতিষ্ঠিত করা এবং পুরনো গৌরব ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা। সেই সাথে তারা এমন এক খেলাফতের স্বপ্ন দেখিয়েছে যেখানে সকল সহি মুসলিম বা সুন্নি মুসলিম একজন যোগ্য শাসকের নেতৃত্বে বসবাস করবে। কিন্তু এই লক্ষ্য পূরণের জন্য তারা যে চরমপন্থা অবলম্বন করছে তাতেই বোঝা গেছে তাদের এইসব ইউটোপিয়ান কল্পনা কেন সফল হচ্ছে না। এই স্বপ্ন যে বাস্তবায়নের অযোগ্য তা জোর করে দিয়েই বলা যায়। কারণ প্রথমত শুধু ইরাকে বসবাসরত সুন্নিদের কিছু গোত্র তাদের এই জিহাদি মতবাদকে সমর্থন দিচ্ছে। তাও সমর্থন দিচ্ছে শুধুমাত্র নিজেদের উদ্দেশ্য সাধনে। ষষ্ঠ শতকে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা নেই তাদের উদ্দেশ্য মিটে গেলে তারাই এই জিহাদিদের বিরুদ্ধে চলে যাবে। তাছাড়া কেউ বিরুদ্ধাচরণ করলে তাদের কি পরিণতি হয় তাও এতদিনে সবার জানা হয়ে গেছে। সবার এও জানা যে সুন্নি মুসলিম না হওয়ার অর্থ মৃত্যুদণ্ড। সুতরাং ইরাকের খ্রিস্টান, ক্যালডিয়ান, ইয়াজিদি সহ অন্যান্য অসুন্নি জাতিগোষ্ঠী তাদের বিপক্ষেই থাকবে সবসময়। মুসলিম বিশ্বের অন্য দেশগুলোর থেকেও তারা সমর্থন পাচ্ছে না। এতে করে ইরাকের জনগণের মধ্যে যারা সুন্নি কিন্তু জিহাদি নয় তারা পড়ে গেছে বিপদে। ইরাক যদি ফেডারেল শাসিত দেশ হয় আত্মপ্রকাশ করে তাহলে তারা পড়ে যাবে একদম মাঝখানে। সুন্নি ত্রিভুজ নামে পরিচিত ধূলিপূর্ণ এক এলাকায় আটকে যাবে তারা। এর পূর্ব দিকে থাকবে বাগদাদ, পশ্চিমে রামদি এবং উত্তরে তিকরিত। এই অঞ্চলে সুন্নিদের সাথে সিরিয়ার আদিবাসীদের মিল বেশি। নিজেদের দেশের উত্তরের কুর্দি আর দক্ষিণের শিয়াদের সাথে তাদের সংস্কৃতি এবং ঐতিহ্যগত কোনো মিল নেই। এই অঞ্চলে শুধু সুন্নিদের টিকিয়ে রাখার মতো যথেষ্ট মজবুত অর্থনৈতিক কাঠামো নেই। ইরাক দেশটি তেল সমৃদ্ধ, কিন্তু এই তেল ক্ষেত্রগুলো অধিকাংশই শিয়া এবং কুর্দিদের এলাকায়। ইরাক যদি জাতিগোষ্ঠীগুলোর মধ্যে একতা না থাকে তাহলে তেল থেকে অর্জিত এই অর্থের সুষম বন্টন হবে না। তেল যে অঞ্চলে শুধু সেখানকার অধিবাসীরাই সুফল ভোগ করবে। কুর্দিদের ভূমিতে সুন্নিরা সুবিধা ভোগ করতে পারে না। বাগদাদের দক্ষিণের শহরগুলো যেমন নাজাফ এবং কারবালাতে শিয়াদের সংখ্যা অনেক বেশি। বসরা এবং কাসের বন্দরের সুন্নি এলাকা এবং অনেক দূরে থেকে অবস্থিত যে সুন্নিদের হাতে একসময় দেশের শাসনভার ছিল তারা এখন নিজেদের সম অধিকার প্রতিষ্ঠা করতেই খাবি খাচ্ছে। এখন কি তারা তাহলে বিচ্ছিন্ন হওয়ার কথা ভাবছে? কিন্তু সে ভাবনা হালে পানি পাচ্ছে না, কারণ আলাদা হয়ে গেলে সম্পদ বলতে তেমন কিছুই নেই তাদের হাতে। বিভক্ত হয়ে গেলে ভৌগোলিক কারণে শিয়ারাই সবচেয়ে বেশি সুবিধা পাবে। শিয়ারা এমন সব এলাকায় আধিপত্য বিস্তার করেছে যেখানে রয়েছে তেল ক্ষেত্র। এছাড়াও এলাকায় আছে ৪৫ মাইল ব্যাপী উপকূল রেখা, ৭ ইল আরব পানিপথ, বন্দর এবং বাইরের পৃথিবীর সাথে সংযোগের সুবিধা। পাশাপাশি আছে পার্শ্ববর্তী শিয়া প্রধান দেশ ইরানের সাথে অর্থনৈতিক এবং সামরিক মৈত্রী। জিহাদিরা স্বপ্ন দেখে সালাফি ইসলামের মাধ্যমে সারা বিশ্ব নিয়ন্ত্রণ করবে। তার আগে তারা মধ্যপ্রাচ্যের খেলাফত কায়েম করতে চায়। ইরাকের মসুল থেকে শুরু করে লেবাননের বৈরুত এবং জর্ডানের আম্মানে তারা নিয়ন্ত্রণ পেতে চায় ইসরায়েলের জেরুজালেম পর্যন্ত। তবে এই পরিকল্পনা বাস্তবায়ন করা অত সহজ নয়। বিভক্ত হয়ে গেলে ভৌগোলিক কারণে শিয়ারাই সবচেয়ে বেশি সুবিধা পাবে। শিয়ারা এমন সব এলাকায় আধিপত্য বিস্তার করে আছে যেখানে রয়েছে তেল ক্ষেত্র। এছাড়াও তাদের এলাকায় আছে ৩৫ মাইল ব্যাপী উপকূল রেখা, ৭ ইল আরব পানিপথ, বন্দর এবং বাইরের পৃথিবীর সাথে সংযোগের সুবিধা। পাশাপাশি পার্শ্ববর্তী শিয়া প্রধান দেশ ইরানের সাথে অর্থনৈতিক এবং সামরিক মৈত্রী। জিহাদিরা স্বপ্ন দেখে সালাফি ইসলামের মাধ্যমে সারা বিশ্ব নিয়ন্ত্রণ করার। তবে তার আগে মধ্যপ্রাচ্যে খেলাফত কায়েম করতে চায় তারা। ইরাকের মসুল থেকে শুরু করে লেবাননের বৈরুত, জর্ডানের আম্মান হয়ে তারা নিয়ন্ত্রণ পেতে চায় ইসরায়েলের জেরুজালেম পর্যন্ত। তবে এই পরিকল্পনা বাস্তবায়ন করা অত সহজ নয়। পুরো আরব বিশ্বে নিয়ন্ত্রণ নেওয়ার মতো যথেষ্ট শক্তি ইসলামিক স্টেটের নেই, আর তাদের সামর্থ্যের উপরেই তাদের খেলাফতের আয়তন নির্ভর করছে। তাদের এই লক্ষ্য বা স্বপ্ন যাই বলা হোক না কেন, মধ্যপ্রাচ্যের জন্য এটা বড় একটা সমস্যা। ইউরোপের ১৬১৮ থেকে ১৬৪৮ পর্যন্ত চলমান ৩০ বছরের যুদ্ধকে এর সাথে তুলনা করা যায়। ধর্মীয় কারণে তৈরি হওয়া এই যুদ্ধে ইউরোপের প্রায় ৬০ লাখ লোক মারা যায়। আইসিসদের তৈরি এই সমস্যা মধ্যপ্রাচ্যের পাশাপাশি পুরো পৃথিবীতেই প্রভাব ফেলবে। আন্তর্জাতিক অনেক জিহাদি একসময় ফিরে যাবে তাদের নিজের দেশে। কেউ ফিরবে ইউরোপে, কেউ আমেরিকায়, কেউ ককেসাস অঞ্চলে, কেউ ফিরবে ইন্দোনেশিয়া বা বাংলাদেশে। আর ফিরে গিয়ে শান্তির ঘর গেরস্তি করার মতো সম্ভাবনা খুবই কম। লন্ডনের গোয়েন্দা সংস্থার মতে ব্রিটিশ সামরিক বাহিনীতে যতজন ব্রিটিশ মুসলিম আছে তার চাইতে বেশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন জিহাদি গ্রুপে। ইসলামপন্থীরা বেশ কয়েক দশক থেকেই তাদের এই মৌলবাদকরণ কার্যক্রম চালিয়ে আসছে।
সে তুলনায় ইউরোপের দেশগুলোতে মৌলবাদ বিরোধী কার্যক্রম শুরু হয়েছে একেবারেই সাম্প্রতিক সময়। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকা এই ইসলামী চরমপন্থা নিয়ে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশকেই ভুগতে হয়েছে। এক এক দেশে সমস্যার রূপ এক এক রকম। সৌদি আরবকে এমন ভুগতে হয়েছিল আল কায়দাকে নিয়ে কয়েক দশক প্রচেষ্টায় তাদেরকে এলাকা ছাড়া করার পর এখন আবার সামলাতে হচ্ছে নতুন প্রজন্মের জিহাদিদের। দক্ষিণে তাদের সমস্যা আবার অন্যরকম। এই এলাকায় তাদের সীমানা ইয়েমেনের সাথে। ইয়েমেনের সহিংসতা এবং সন্ত্রাসী কার্যক্রমে পরিপূর্ণ একটি দেশ। বিচ্ছিন্নতাবাদী এবং জিহাদিরা সেখানে ঘাঁটি গেড়ে রেখেছে। জর্ডানেও মাথা চাড়া দিচ্ছে ইসলামপন্থী আন্দোলন। বিশেষ করে জর্ডানের উত্তর পূর্ব অঞ্চলের জারকা শহরের কথাই বলতে হয়। শহরটি সিরিয়া ও ইরাকি সীমান্ত ঘেঁষা। এই অঞ্চলে আল কায়দা এবং ইসলামিক স্টেট সমর্থিত হাজার হাজার জঙ্গির বাস। জারকার প্রশাসন ভয়ে তাদের ভীত হয়ে থাকে। ইরাক এবং সিরিয়া সীমান্ত ডিঙ্গিয়ে যে কোনো সময়ে জর্ডানের ভেতরে ঢুকে যেতে পারে তারা। ব্রিটিশ প্রশিক্ষণপ্রাপ্ত জর্ডানের সামরিক বাহিনীকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী বলে ধরা হয়। কিন্তু স্থানীয় ইসলামপন্থীদের সাথে বাইরের যোদ্ধারা যোগ দিয়ে গেরিলা কার্যক্রম শুরু করলে তা সামলানো কঠিন হয়ে যাবে জর্ডানের সামরিক বাহিনীর পক্ষে। ফিলিস্তিনি বংশোদ্ভূত নাগরিকেরা জর্ডানকে রক্ষা করতে অসম্মতি জানালে দেশটির ভাগ্য হবে সিরিয়ার মতো। হাশেমি শাসক গোষ্ঠী এবং ইসরায়েল কেউই এটা চায় না। মধ্যপ্রাচ্যে বিদ্যমান এই সমস্যাগুলোর কারণে সারা বিশ্বের মনোযোগ ইসরায়েল আরব দ্বন্দ্ব থেকে অনেকটাই সরে গেছে। ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব মাঝে মাঝেই প্রবলভাবে ফিরে আসে। ইসরায়েলের অস্তিত্ব আরব বিশ্বের সব সমস্যার মূল, এই দাবিটা অহেতুক। বিশ্লেষকরা মোটামুটি একমত হয়েছেন এই বিষয়ে। আরব বিশ্বের নিজস্ব সমস্যা আরও অনেক, ইসরায়েলের রকম সমস্যা আছে। তাদের নিজেদের মধ্যেই সমস্যা। ইসরায়েল ইস্যু নিয়ে শোরগোল তুলে নিজেদের সমস্যা এবং অদক্ষতাগুলো ঢাকতে চান আরব নেতারা। ইসরায়েলকে সামনে দেখিয়ে তারা চালিয়ে যান স্বৈরশাসন, দমন এবং নিপীড়ন। জনগণ যেমন ইসরায়েলকে একমাত্র শত্রু হিসেবে বিশ্বাস করছে, তেমনি তাদের পছন্দের পশ্চিমা বিশ্লেষকরাও এই প্রসঙ্গ নিয়ে মেতে থেকেছেন। যদিও ছোট্ট এই ভূখণ্ড নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে নির্মম সহিংসতা চলছে তো চলছেই। এতটুকু একটা জায়গা নিয়ে এত সংঘর্ষ পৃথিবীর আর কোথাও দেখা যায় না। জর্ডান নদীর পশ্চিম থেকে ভূমধ্য সাগরের উপকূল পর্যন্ত অঞ্চলটাকে সিরিয়ার অঞ্চল হিসেবে বিবেচনা করত অটোমানরা। তারা এর নাম দিয়েছিল ফিলিস্তিনা। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ ম্যান্ডেটে এই জায়গাটা প্যালেস্টাইন বা ফিলিস্তিন নামে আত্মপ্রকাশ করে। ইহুদিরা একসময় ইসরায়েলে থাকত। এই অঞ্চলে তারা ছিল হাজার বছর ধরে। কালের পরিক্রমায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে বাধ্য হয় তারা। ইহুদিরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লেও সেই প্রাচীন ইসরায়েলে তাদের কাছে ঈশ্বরের প্রতিষ্ঠিত ভূমি হিসাবেই দেখা যায় এবং বিশেষ করে জেরুজালেম তাদের পবিত্র ভূমি। 1948 সালে পূর্ববর্তী 1000 বছরে আরব, মুসলিম এবং খ্রিস্টানরা এই অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ হয়ে ওঠে। বিংশ শতাব্দীতে প্যালেস্টাইন ম্যান্ডেট হিসেবে ঘোষিত হওয়ার পর ইহুদিরা তাদের প্রতিশ্রুত ভূমিতে ফেরার আন্দোলন শুরু করে। এই অঞ্চলে তখন অল্প কিছু ইহুদি বাস করেছিল। দিন দিন এই আন্দোলন বেগবান হয়। পূর্ব ইউরোপে ইহুদি বিতাড়ন কার্যক্রম বা প্রোগ্রাম শুরু হওয়ার পরে ইহুদিরা দলে দলে ফিলিস্তিন অঞ্চলে চলে আসতে থাকে। ব্রিটিশরা এই অঞ্চলে ইহুদি ভূমি প্রতিষ্ঠার পক্ষে কাজ করে। আরবদের কাছ থেকে জমি কিনে স্থায়ীভাবে বসবাস করতে ইহুদিদের উৎসাহিত করেছিল তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ইহুদি হত্যাযজ্ঞের পর প্যালেস্টাইনে ফেরার স্রোতে সামিল হয় দুনিয়ার সব ইহুদি। ইহুদি ও অ-ইহুদিদের মধ্যে শুরু হয় ঘোরতর সংকট। ব্রিটেন তখন সমস্যার সমাধান ভার তুলে দেয় সদ্য গঠিত জাতিসংঘের হাতে। 1948 সালে জাতিসংঘে অনুষ্ঠিত ভোটের মাধ্যমে আঞ্চলিকভাবে 2টি রাষ্ট্রে বিভক্ত করা হয়। ইহুদিরা এই বিভাজন মেনে নেয়, কিন্তু আরবরা সোজা না করে দেয়। এই অবশ্যম্ভাবী পরিণতি ছিল যুদ্ধ। এই যুদ্ধের প্রথম প্রতিক্রিয়া হিসেবে ফিলিস্তিনিরা শরণার্থী হিসেবে এলাকায় ছাড়তে থাকে। আর মধ্যপ্রাচ্যের এলাকা থেকে বিভিন্নভাবে ঝাঁকে ঝাঁকে শরণার্থী ইহুদি আসতে থাকে ইসরায়েলে। সেই সময় পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীরে অঞ্চলে দখল করে নেয় জর্ডান। মিশরের গাজা অধিগ্রহণ করে। গাজাকে তারা তাদের সম্প্রসারিত অঞ্চল হিসেবে দাবি করতে থাকে, কিন্তু এইসব এলাকায় বসবাসকারী ফিলিস্তিনিদের নাগরিকত্ব বা রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার কথা কেউ ভাবেনি। এমনকি দুই দেশের স্থানীয় অধিবাসীরাও কখনো প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের লক্ষ্যে কোনো আন্দোলনে নামেনি। এদিকে সিরিয়া ও
ওই গোটা অঞ্চলকেই সিরিয়ার অংশ হিসাবে দাবি করতে লাগলো। সেখানকার আদিবাসীরাও তাদেরকে সিরিয়ান বলেই অভিহিত করলো। এখন পর্যন্ত প্যালেস্টাইনের স্বাধীনতার ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখছে মিশর, সিরিয়া এবং জর্ডান। প্যালেস্টাইন যদি কখনো ইসরায়েলের দখলমুক্ত হয়েও যায়, তাহলেও এই ভূখণ্ডের বিবাদ বন্ধ হবে না। এই তিনটি দেশ তখন বিভিন্ন অংশ তাদের দাবি করতে এগিয়ে আসবে। তবে বর্তমান শতকে এসে ফিলিস্তিনিদের মধ্যে জাতিবোধ এবং একতার অনুভূতি প্রবল। আরব শাসকরা যদি তাদের মূল ভূখণ্ড থেকে কোনো অংশ কেড়ে নেওয়ার চেষ্টা করে, তারা প্রবলভাবে রুখে দাঁড়াবে। বিংশ শতাব্দীতে থেকে আরবদের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে ফিলিস্তিনরা। এই দেশগুলোর স্বভাব ও আচরণ সম্পর্কেও ভালোভাবেই জানা আছে তাদের। ফিলিস্তিনিদের কোনো রকম নাগরিক সুবিধা দিতে নারাজ এই দেশগুলো। তাদেরকে এবং তাদের পরবর্তী প্রজন্মকে উদ্বাস্তু হিসেবেই দেখতে চায় তারা। ফিলিস্তিনিরা যেন কোনোভাবেই দেশের মূলধারায় আসতে না পারে, সেই ব্যাপারে আরব দেশগুলো খুবই সচেষ্ট। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় জেরুজালেম, পশ্চিম তীর এবং গাজায় নিয়ন্ত্রণ লাভ করে ইসরায়েল। 2005 সালে তারা গাজা ছেড়ে গেলেও পশ্চিম তীরে হাজার হাজার বসতি স্থাপনকারী থেকে যায়। জেরুজালেমকে ইসরায়েল সবসময়ই তাদের রাজধানী হিসেবে জেনে এসেছে। তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এখানেই একটা পাথরের উপরে আব্রাহাম আইজাককে কোরবানি দিতে নিয়ে যান, আর সেই পাথরের উপরেই নাকি স্থাপিত হয়েছিল রাজা সলোমনের মন্দির, যা পবিত্রের মধ্যেও পবিত্রতম। আবার মুসলিমদের জন্য জেরুজালেমের গুরুত্ব অপরিসীম। তাদের ধর্মে এটি তৃতীয় পবিত্রতম স্থান, কারণ তাদের ভাষ্যমতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে মিরাজে গমন করেন। কথিত আছে তিনি আব্রাহামের সেই পাথরের উপর থেকেই রওনা দেন। সেই পাথরকে ভিত্তি করে স্থাপিত হয়েছিল ডোম অফ রক, যাকে ঘিরে নির্মিত হয়েছে আল আকসা মসজিদ। সামরিক দিক দিয়ে বিবেচনা করলে জেরুজালেমের ভৌগোলিক গুরুত্ব মাঝামাঝি পর্যায়ে। তেমন কোনো শিল্পাঞ্চল নেই, নদী বা বন্দরও নেই এখানে, কিন্তু সাংস্কৃতিক এবং ধর্মীয় দিক থেকে বিবেচনা করলে এর গুরুত্ব অপরিসীম। ইহুদি এবং মুসলিমরা ধর্মীয় আদর্শগত কারণেই এই অঞ্চল নিয়ে যুদ্ধ করে চলছে। এই যুদ্ধ চলমান থাকবে। জেরুজালেমের প্রতি অধিকার কেউ এত সহজে ছাড়তে চাইবে না। এর সমাধান অতি জটিল। এর চেয়ে গাজার অধিকার ছেড়ে দেওয়াটাই ইসরায়েলের পক্ষে সহজ ছিল, যদিও তার জন্য অনেক কাঠখড় পোহাতে হয়েছে। গাজা থেকে ইসরায়েলি সৈন্য সরিয়ে নেওয়ার পর সেখানে আদিবাসীদের জীবনে আসলো কতটা উন্নয়ন ঘটেছে, সেই প্রশ্ন রয়েই যায়। প্যালেস্টাইনে দখলের থাকা দুটি অঞ্চলের মধ্যে গাজা সবচেয়ে পিছিয়ে। এই জায়গাটির দৈর্ঘ্য মাত্র 25 মাইল আর প্রস্থে 7.5 মাইল। এই ছোট্ট জায়গায় 18 লাখ মানুষের বসবাস। গাজা একটি দুর্ভাগা এবং ভয়াবহ দরিদ্র নগর রাষ্ট্রে পরিণত হয়েছে। ইসরায়েলের সাথে দ্বন্দ্বের কারণে গাজার 3 দিক দিয়ে ইসরায়েল ও মিশরের নিরাপত্তা বলয় বন্দী, এবং পশ্চিমে আছে সমুদ্র। ইসরায়েলের সীমান্তের কাছাকাছি কোনো কিছুই নির্মাণ করার অনুমতি নেই। গাজা থেকে ইসরায়েলের রকেট নিক্ষেপ করার সুযোগ কমাতেই এই নিষেধাজ্ঞা। এই অঞ্চলে দুটি পক্ষের অসম লড়াই চলছে। গাজা থেকে রকেট ছোড়া হচ্ছে, আর ইসরায়েল তাদের রকেট ঠেকাতে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। অতি সম্প্রতি গাজা থেকে ছোড়া কয়েকশো রকেটের জবাব হিসেবে প্যালেস্টাইনে মারাত্মক হামলা শুরু করেছে ইসরায়েলেরা। গাজায় জনসংখ্যা ঘনত্ব বেশি হওয়ায় যুদ্ধক্ষেত্র হিসেবে এটি বেশ উপযুক্ত, কিন্তু সাধারণ মানুষের কাছে জায়গাটি দুঃস্বপ্নের চেয়েও বেশি গুরু কিছু। যুদ্ধ শুরু হলে কোথাও আশ্রয় নেওয়ার জায়গা থাকে না, পশ্চিম তীরে তারা যেতে পারে না, অথচ এই দুই এলাকার মধ্যে ন্যূনতম দূরত্ব মাত্র 25 মাইল। শান্তি চুক্তি বাস্তবায়িত না হলে গাজার অধিবাসীদের কোথাও যাবার উপায় নেই। তাদের নিজেদের উন্নয়নও করার মতো তাদের কিছু নেই। পশ্চিম তীর গাজার চেয়ে আয়তনে প্রায় 7 গুণ বড়, কিন্তু এই অঞ্চলটির চারদিক ভূমি বেষ্টিত। এর বড় একটা অঞ্চল পার্বত্য অঞ্চল। এই অঞ্চলটা উত্তর থেকে দক্ষিণে চলে গেছে, কিন্তু এখানে কর্তৃত্ব করা মানে পশ্চিমের উপত্যকা, উপকূলীয় সমভূমি এবং জর্ডানের উপত্যকাকে নিয়ন্ত্রণে রাখা। ধার্মিক ইহুদিদের মতে এই অঞ্চলটাই শুধু তাদেরই অধিকারে আছে। তারা বাইবেলকে উদ্ধৃত করে বলে, জুদিয়া এবং সামারিয়াতে শুধু তাদেরই বসবাস থাকবে। সামরিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলেও এই জায়গাটা ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে তারা কোনো অইহুদি সামরিক বাহিনীকে ঢুকতে দেবে না, কারণ ইসরায়েলের জনসংখ্যার 70% এই অঞ্চলের উপকূলীয় সমভূমিতে বাস করে। এই পার্বত্য অঞ্চল দখল করে ভারী
গোলা নিক্ষেপ করা হলে তাদের বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে। এই সমতলে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো আছে, আরও আছে সবল হাইটেক কোম্পানিগুলো, আছে ভারী শিল্প কারখানা এবং বিমানবন্দর। এইসব কারণে ইসরায়েলের নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আসছে। এইসব কারণেই প্যালেস্টাইন যদি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেও সামরিক স্বাধীনতা পাবে না তারা। এই পার্বত্য অঞ্চলে ভারী অস্ত্র সুসজ্জিত সামরিক বাহিনী রাখতে পারবে না তারা। জর্ডান সীমান্তের নিয়ন্ত্রণও ইসরায়েলকে নিজেদের হাতেই রাখতে হবে। এত সব সাবধানতা এবং শর্ত দেওয়ার কারণ হলো ইসরায়েল অতি ক্ষুদ্র একটি রাষ্ট্র। প্রতিরক্ষা ব্যূহ ভেঙে গেলে পিছিয়ে আসার মতো কোনো জায়গা নেই দেশটির। এই কারণে তাদের পররাষ্ট্রনীতিতে শুধু নিজেদের রক্ষা করাটাই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে এসেছে। নিজেদের জন্য রক্ষা নিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিখুঁত করাটাই চারদিকে শত্রু পরিবেষ্টিত এই ছোট্ট দেশটির একটি বড় চ্যালেঞ্জ। পশ্চিম তীর থেকে তেল আবিবের দূরত্ব মাত্র 10 মাইল। পশ্চিম তীরের পার্বত্য অঞ্চল থেকে অতি সাধারণ একটি সেনাবাহিনীর পক্ষেও ইসরায়েলকে 2 ভাগ করে দেওয়া সম্ভব। ফলে একটি দেশের অস্তিত্বের প্রশ্নে পশ্চিম তীরে তারা কাউকে শক্তিশালী হয়ে উঠতে দেবে না। বর্তমানে ইসরায়েলের নিরাপত্তা প্রায় ঝুঁকির মুখে পড়েছে। এই দেশে সাধারণ নাগরিকদের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। আশেপাশের দেশগুলো থেকে নিয়মিতভাবে চলছে রকেট হামলা। তবে এই কারণেই যে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে এমন না। দক্ষিণ পূর্ব দিকের মিশরের হুমকি বলা যায় না। দুই পক্ষের উভয়ের জন্য সুবিধাজনক একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সিনাই উপদ্বীপ থেকে সামরিক বাহিনী প্রত্যাহারের চুক্তি হয়েছে। দুই পক্ষের একটা ভাপার অঞ্চল হিসেবে কাজ করছে এই উপদ্বীপ। সিনাইয়ের পূর্ব দিকে লোহিত সাগর তীর ঘেঁষা জর্ডানের আকাবা শহর। এই অঞ্চলে মরুভূমি যেন ইসরায়েলকে রক্ষা করে চলছে, তেমনি আম্মানের সাথে শান্তি চুক্তিও আছে। ফলে সেদিক থেকে চিন্তা নেই। উত্তর লেবানন এবং কিছুটা হুমকি অবশ্য আছে, তবে সেটা অত বড় কিছু না। এমনিতেই সাধারণত টুকটাক সীমান্ত সংঘর্ষ বা হালকা গোলা ছোড়াছুড়ি হয়েই থাকে। আর হিজবুল্লাহ যদি ইসরায়েলের অভ্যন্তরে দূরপাল্লার রকেট ছোড়ে, তখন ইসরায়েল ব্যাপকভাবে তার জবাব দেয়। লেবাননের চাইতে প্রতিবেশী সিরিয়া থেকেই বরং হুমকিটা বেশি। ইতিহাসের পাতা ঘাটলে দেখা যাবে দামেস্ক সবসময় উপকূলের সরাসরি নিয়ন্ত্রণ চেয়ে এসেছে। সিরিয়া লেবাননকে তাদের অংশ বলেই মনে করে। আসলেই তো তা ছিল একসময়। 2005 সালে সেনা প্রত্যাহার করতে বাধ্য হওয়াকে তারা ভালোভাবে নেয়নি। উপকূলের এই পথটা বন্ধ হয়ে গেলে তাদেরকে গোলান মালভূমি পার হয়ে গ্যালিলীয় সাগর অঞ্চলে পাহাড়ি পথ ধরে ভূমধ্যসাগরে যেতে হবে। কিন্তু 1967 সালে 6 দিনের যুদ্ধে গোলান হাইটস অঞ্চলটি ইসরায়েলের দখলে নেয়। ইসরায়েলের উপকূলীয় অঞ্চল ভেদ করে ইসরায়েলের কেন্দ্রে পৌঁছাতে চাইলে সিরিয়ান বাহিনীকে ব্যাপক হত্যাযজ্ঞ ঘটাতে হবে। দূর ভবিষ্যতে হয়তো এমনটা ঘটতেও পারে, কিন্তু খুব শীঘ্রই এমন কিছু হওয়ার সম্ভাবনা কম। বিশেষ করে সিরিয়ান গৃহযুদ্ধ চলাকালীন সময় তো একেবারেই অসম্ভব। তাহলে বাকি রইল শুধু ইরান। বিশেষ করে পরমাণু অস্ত্র নিয়ে ইদানিং যেখানে ইরানের প্রশ্নের মুখোমুখি, তাদের ব্যাপারটা অবশ্য খতিয়ে দেখার মতো। আরবীয় ফার্সি ভাষাভাষী প্রধান বিশাল একটি রাষ্ট্র ইরান। জার্মানি, ফ্রান্স আর যুক্তরাজ্যকে একত্রে করলে যত বড় হয়, ইরান তার চেয়েও বড়। কিন্তু এই 3টি দেশের সম্মিলিত জনসংখ্যা যেখানে 20 কোটি, সেখানে ইরানের জনসংখ্যা মাত্র 7.8 কোটি। ইরানের বেশিরভাগ মানুষ থাকে পার্বত্য অঞ্চলে। এই দেশের বেশিরভাগ অংশ জুড়েই আছে মরুভূমি এবং লবণাক্ত ভূমি। এইসব অঞ্চলে মানুষের বসবাসের উপযোগী নয়। এইসব এলাকা বসবাসের জন্য কতটা প্রতিকূল তা বুঝতে চাইলে এই পথ দিয়ে একবার গাড়ি চালিয়ে গেলেই হবে। এইসব জায়গায় বসবাসের সংগ্রাম করা খুব কম মানুষের পক্ষেই সম্ভব। ইরানের 2টি বিশাল পর্বতশ্রেণী আছে, জাগ্রোস এবং এলবুর্জ। জাগ্রোস পর্বতমালা উত্তর দিক থেকে শুরু হয়ে তুরস্ক এবং ইরাক সীমান্ত ধরে 900 মাইল চলে গেছে। পারস্য উপসাগরে হরমুজ প্রণালী পর্যন্ত বিস্তৃত এই পর্বতমালা। জাগ্রোস দক্ষিণাঞ্চল থেকে পশ্চিমের দিকে একটা সমভূমি চলে গেছে। এই সমভূমিতেই ইরাক ও ইরানকে বিচ্ছিন্ন করেছে সাত-ই আরব। এই অঞ্চলেই ইরানের মূল তেল ক্ষেত্রগুলোর অবস্থান। অন্য তেল ক্ষেত্রগুলো রয়েছে উত্তরের দিকে এবং কেন্দ্রীয় অঞ্চলে। সবগুলো একত্র করলে তা হবে পৃথিবীর 3য় বৃহত্তম তেলের ভাণ্ডার। এত কিছু থাকা সত্ত্বেও অব্যবস্থাপনা, দুর্নীতি এবং দুর্গম যোগাযোগের কারণে এই ব্যবস্থা পিছিয়ে রয়েছে ইরান। এছাড়াও তাদের উপর রয়েছে নানা রকমের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ফলে তারা কলকারখানাকে আধুনিকরণ করতে পারছে না। এলবুর্জ পর্বতমালা শুরুও উত্তর থেকেই। এর সীমানা আর্মেনিয়ার সাথে।
কাস্পিয়ান সাগরের দক্ষিণ তীরের পুরোটা জুড়ে আছে এই পর্বতমালা। তারপরে তুর্কমেনিস্তান হয়ে ঢুকে গেছে আফগানিস্তানে। এই পর্বতশ্রেণীটা রাজধানী তেহরান থেকে দেখাও যায়। শহরের উত্তর দিকে সুউচ্চ পাহাড়ের দৃশ্য দেখতে অতি নয়নাভিরাম। এখানে বছরের কয়েক মাস ধরে চমৎকার স্কি করা যায়। কিন্তু এই অঞ্চলে গোপনীয়তা পরমাণু প্রকল্পের চাইতেও কঠিনভাবে রক্ষা করা হয়। ইরান ভৌগোলিকভাবে অনেক সুবিধা পেয়েছে। এর তিন পাশে পর্বত, অন্য পাশে রয়েছে জলাভূমি অঞ্চল এবং পানি। 1219 থেকে 1221 সালে মঙ্গলরা সর্বশেষ এই এলাকা ভেদ করে প্রবেশ করতে পেরেছিল। এরপর যারাই সামনে এসেছে পার্বত্য অঞ্চলে মাথা ঠুকে ধূলি দূষরিত এবং বিপর্যস্ত হয়ে ফিরে গেছে। 2003 সালে দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধেও এমনটাই ঘটেছে। পৃথিবীর সেরা সামরিক শক্তিসম্পন্ন যুক্তরাষ্ট্র দক্ষিণ দিক দিয়ে ইরাকে ঢোকার পরে ডানে মোড় না নিয়ে অন্যদিকে যেতে বাধ্য হয়। ওই সময় ইউএস আর্মিতে একটা কথা প্রচলিত ছিল, আমরা মরুভূমিতে যুদ্ধ করি, পর্বতে না। 1980 সালে ইরাক-ইরান যুদ্ধ শুরুর পর ইরাক সাতিল আরব ধরে 6 ডিভিশন সেনা নিয়ে এগিয়ে যেতে থাকে। তারা ইরানের খুজেস্তান প্রদেশ অধিগ্রহণ করতে চেয়েছিল। সেই উদ্দেশ্য সফল হয়নি। জাগ্রস পাদদেশে পৌঁছানোর তো দূরে থাক, জলাভূমি অঞ্চলই অতিক্রম করতে পারেনি তারা। যুদ্ধটা চলেছিল 8 বছর ধরে। মারা গিয়েছিল লাখ লাখ মানুষ। পর্বত অধ্যুষিত অঞ্চল হওয়ার কারণে ইরানের বিভিন্ন অঞ্চলের মধ্যে পারস্পরিক সংযোগ কম, ফলে সংযুক্ত অর্থনীতি গড়ে উঠতে পারেনি। আর পারস্পরিক যোগাযোগ না থাকার কারণে তৈরি হয়েছে একদম ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যসমূহ সম্পন্ন কিছু নৃগোষ্ঠী। যেমন খুজেস্তান আর আরবের সংখ্যাগরিষ্ঠরা ছাড়াও আছে কুর্দি, আজেরি, তুর্কমেন এবং জর্জিয়ান সহ বেশ কিছু জাতিগোষ্ঠী। ইরানের প্রধান ভাষা ফার্সি। ফার্সিভাষী পার্সিকরাই ইরানের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। এই ভাষায় কথা বলে দেশটির 60% মানুষ। বৈচিত্র্য সুন্দর, কিন্তু সংঘাতের সম্ভাবনাও সৃষ্টি করে। এই কারণে ইরানের সবসময় শক্তিশালী কেন্দ্রীয় সরকারের শাসনে ছিল। ইরানের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক অত্যন্ত ভীতি উদ্রেককারী একটি প্রতিষ্ঠান। নিষ্ঠুর কার্যক্রমের মাধ্যমে দেশের স্থিতিশীলতা বজায় রাখার পদ্ধতি বেছে নিয়েছে তারা। ইরান জানে কেউ তাদেরকে আক্রমণ করতে আসবে না, আবার এও জানে বাইরের দেশগুলো এখানকার ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোকে প্রভাবিত করে তাদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। এতে ইরানের ইসলামী বিপ্লব হুমকির মুখে পড়বে। পরমাণু শিল্পেও ইরান বেশ এগিয়েছে। ইসরায়েল সহ অনেক দেশই বিশ্বাস করে তারা গোপনে পরমাণু অস্ত্র বানাচ্ছে। এই বিষয়টি নিয়ে উপসাগরীয় অঞ্চলে চলছে স্নায়ুযুদ্ধ। ইরানের কাছে পরমাণু অস্ত্র থাকার সম্ভাবনাকে ইসরায়েলের নিজেদের জন্য হুমকি মনে করে। ইরান অস্ত্রশস্ত্রে সজ্জিত তাদের সমকক্ষ হয়ে উঠতে যাবে বা একটা বোমা তৈরি দিয়েই ইসরায়েলকে উড়িয়ে দিবে, তারা ঠিক এমনটা ভাবছে না। মূল বিষয়টি আরও জটিল। ইরান যদি পরমাণু অস্ত্র বানিয়ে ফেলে তাহলে বাকি আরব দেশগুলোর মধ্যে ভীতি সঞ্চার হবে। তারাও পরমাণু অস্ত্র হাতে পাওয়ার চেষ্টা করবে। সৌদি আরবের কথা বলা যায় উদাহরণ হিসেবে। তারা মনে করে আয়াতুল্লাহরা এই অঞ্চলের কর্তৃত্ব ফলাতে চায়। তারা মনে করে ইরান এই অঞ্চলের সকল শিয়াকে একজোট করে ফেলতে চায়। তারা এটাও মনে করে যে ইরান কোনো না কোনোভাবে পবিত্র মক্কা নগরী ও মদিনার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। পরমাণু ক্ষমতা সম্পন্ন হয়ে গেলে ইরান আঞ্চলিক পরাশক্তি হয়ে উঠতে পারে। আর এরকম হলে সৌদি আরব তখন হয়তো তার মিত্র দেশ পাকিস্তানের কাছ থেকে পরমাণু অস্ত্র কিনতে চাইবে। এই অবস্থায় মিশর ও তুরস্কও পরমাণু অস্ত্র কিনতে চাইতে পারে। ইরানের পরমাণু গবেষণা প্রকল্পে সবসময়ই ইসরায়েলের বিমান হামলার সম্ভাবনা আছে, কিন্তু চাইলেই তো তারা এই আক্রমণ চালাতে পারে না। অনেক কিছু ভাবতে হয়। সরল রেখা ধরে ইসরায়েল থেকে ইরানের দূরত্ব অন্তত 1000 মাইল। এই পথে আবার পড়েছে দুটি সার্বভৌম দেশ, জর্ডান এবং ইরাক। ইসরায়েল যদি ইরানকে হামলা করার পরিকল্পনা নিয়ে এগোতে থাকে তাহলে ইরাকের চোখ এড়াবে না। তাছাড়া অবশ্যই সতর্ক তারা করবে ইরানকে। আর তাছাড়াও এত দীর্ঘ পথ আসা যাওয়া করতে জ্বালানি ভার বহন করার প্রয়োজন হতে পারে। জ্বালানিবাহী বিমান ইসরায়েলের হাতে নেই, আর থাকলেও তাতে ওই দুই সার্বভৌম দেশের আকাশসীমার মধ্য দিয়ে উঠতে হবে। আর সর্বশেষ কারণ হলো ইরানের হাতে আছে স্কাপনের টেক্কা হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পথগুলোর একটি। প্রতিদিন সারা পৃথিবীতে যত তেল পরিবহন করা হয় তার 20% এই প্রণালী দিয়ে হয়। অত্যন্ত সংকীর্ণ এই প্রণালীটি যদি কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায় তাহলে পুরো বিশ্ব এর ভুক্তভোগী হবে। তেলের দাম যখন আকাশ ছোঁবে এই বিশাল ক্ষতির প্রথম বিশ্বের কোনো শিল্পোন্নত দেশই মেনে নিতে চাইবে না। আর এই কারণেই ইরানের হামলা না চালানোর ব্যাপারে ইসরায়েলকে চাপ রেখে বহির্বিশ্ব।
যুক্তরাষ্ট্র ঘিরে ধরেছে এরকম একটা আতঙ্ক পুরো 2000-এর দশক জুড়ে পেয়েছিল ইরানকে। মার্কিন নেভি তখন ছিল গালফ অঞ্চলে, আর তাদের সেনাবাহিনী ছিল ইরাক ও আফগানিস্তানে। তবে তেমন কিছু তারা ঘটায়নি। এখন তো দুই দেশ এখন মার্কিন বাহিনীর প্রত্যাহার করে নিয়েছে, ফলে সেই আশঙ্কা একদমই নেই। এই মুহূর্তে ইরান বেশ শক্তিশালী অবস্থানে আছে। শিয়া অধ্যুষিত ইরাক তাদের মিত্র, ইরাকের দক্ষিণে দামেস্কে আছে তাদের আলাইত মিত্ররা, ভূমধ্যসাগরীয় অঞ্চলে লেবাননের শিয়া সামরিক দল হিজবুল্লাহ তাদের মিত্র। প্রাচীন পারস্য সাম্রাজ্যের উৎপত্তিস্থল এবং কেন্দ্র ছিল এই ইরান। খ্রিস্টপূর্ব 600 থেকে 400 পারস্য সাম্রাজ্যের বিস্তারে মিশর থেকে ভারত পর্যন্ত ছিল। প্রাচীনকালের মতো এখন আর রাজ্য বিস্তারের কথা ভাবে না ইরান। তারা বর্তমানে তাদের প্রভাব ছড়িয়ে দিতে চায়। তাদের মূল লক্ষ্য হলো পশ্চিমের বিশাল সমতল ভূমি, আরব বিশ্ব এবং শিয়া প্রধান এলাকা। সুন্নি অধ্যুষিত সৌদি আরবের চিন্তার কারণ এটাই। ইরান সৌদি আরবের এই স্নায়বিক যুদ্ধকে আমেরিকা রাশিয়া শীতল যুদ্ধের সাথে তুলনা করা যায়। সৌদি আরবের ইরানের চেয়ে আকারে অনেক বড় এবং ইরানের চেয়ে অনেক ধনী, কিন্তু সৌদি আরবের জনসংখ্যা খুবই কম। ইরানের 7.8 কোটি জনসংখ্যার বিপরীতে তাদের জনসংখ্যা মাত্র 2.8 কোটি। সৌদি আরবের তাদের সামরিক বাহিনী নিয়েও খুব একটা আত্মবিশ্বাসী না। শীতল যুদ্ধ যদি উত্তপ্ত হয়ে ওঠে তাহলে ফার্সি প্রতিবেশীর সাথে সংঘর্ষে কতটুকু পেরে উঠবে তা নিয়ে নিজেরাই সন্দিহান। সৌদি আরব আর ইরান দুই দেশই চায় মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ হতে। দুই দেশই নিজেদেরকে ইসলামের নিজস্ব ধারার ধারক ও বাহক মনে করে। সাদ্দাম হোসেনের আমলে সৌদি আরব আর ইরানের মধ্যে একটা শক্তিশালী বাফার জোন ছিল। সাদ্দাম হোসেনের ক্ষমতা চুক্তির পর এই বাফার জোনটাও চলে যায়। এখন এই দুই দেশ উপসাগরের দুই পাড় থেকে একে অপরের দিকে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং একে অপরের গতিবিধি পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জাতিসংঘের সাথে ইরানের পরমাণু বিষয়ক চুক্তির মেয়াদ শেষ হয়েছে 2018 সালে। ফলে উত্তর উপসাগরীয় অঞ্চলে ইরান ভীতি রয়ে গেছে। এই চুক্তি চলাকালে এই বিষয়ে ইসরায়েলের প্রতিক্রিয়া পশ্চিমা মিডিয়া নিয়মিত উঠে আসতো। পুরো আরব অঞ্চলের মিডিয়া ছিল এই চুক্তির ঘোরতর বিরোধী। কিছু কিছু পত্রিকায় তো এই চুক্তিকে 1938 সালে নাৎসি জার্মানি, ফ্যাসিস্ট ইতালি, গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের সাথে স্বাক্ষরিত মিউনিখ চুক্তির অনুরূপ বলা যায়। আর এই ভীতি থেকেই 2016 সালে ঘটে একটি নৃশংস ঘটনা। সুন্নি প্রধান দেশ সৌদি আরব একদিনে 47 জনের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করে, যাদের অন্যতম ছিলেন সেই দেশের জ্যেষ্ঠ শিয়া নেতা নিয়ামর আল নিমর। এই ঘটনার মাধ্যমে সৌদি রাজ পরিবার যুক্তরাষ্ট্র সহ বাকি বিশ্বকে বুঝিয়ে দেয়, পরমাণু চুক্তি থাকুক বা না থাকুক, তারা ইরানকে যখন তখন দেখে নিতে পারে। এর ফলশ্রুতিতে শিয়া প্রধান দেশগুলোতে শুরু হয় প্রবল বিক্ষোভ। তেহরানে অবস্থিত সৌদি দূতাবাসে ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়। ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়, আর গোটা মধ্যপ্রাচ্য জুড়ে চলতে থাকা শিয়া সুন্নি গৃহযুদ্ধের ফলে নতুন হাওয়া লাগে। ইরানের পশ্চিমে আছে তুরস্ক, একই সাথে এশীয় এবং ইউরোপীয় পরিচয় নিয়ে চলা একটি দেশ। আরব রাষ্ট্রগুলোতে সীমানাতে অবস্থিত হলেও তারা আরব নয়। তাদের ভূমির বেশিরভাগ অংশই মধ্যপ্রাচ্যের সীমানায়, কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান দ্বন্দ্ব থেকে তারা সবসময় দূরে থাকার চেষ্টা করে। তুরস্ক নিজেকে ইউরোপীয় মনে করলেও তাদের প্রতিবেশী উত্তর এবং উত্তর পশ্চিমের ইউরোপীয় দেশগুলো তুরস্ককে কখনোই ইউরোপের অংশ মনে করেনি। তুরস্ককে যদি ইউরোপীয় দেশ ধরা হয় তাহলে ইউরোপের সীমানা আনাতোলিয়ান সমভূমি পার হয়ে যায়। তখন ইউরোপের সীমান্তবর্তী দেশ হবে ইরাক, সিরিয়া আর ইরান। এই বিষয়টি বেশিরভাগ মানুষই মেনে নিতে পারে না। প্রশ্ন হলো, তুরস্ক যদি ইউরোপের অংশ না হয় তাহলে এটা কোথায়? তুরস্কের রাজধানী ইস্তাম্বুল 2010 সালে ইউরোপের সেরা সাংস্কৃতিক শহর হিসেবে নির্বাচিত হয়েছিল। গানের প্রতিযোগিতা, ইউরোভিশন এবং ফুটবল প্রতিযোগিতা, ইউএফা চ্যাম্পিয়ন লিগেও তারা অংশ নেয়। 1970-এর দশকেই তারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য লাভের জন্য আবেদন করেছিল। অথচ ইউরোপের সাথে এতভাবে সম্পৃক্ত এই দেশটির মাত্র 5% ইউরোপের ভূখণ্ডে অবস্থিত। ভূগোল বিশারদদের অধিকাংশই মনে করেন বসফরাস প্রণালীর পশ্চিমে তুরস্কের যে অংশটুকু আছে সেটুকুই শুধু ইউরোপ, আর বসফরাসের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব অঞ্চলে জুড়ে থাকা দেশটির বাকি অংশ বৃহত্তর মধ্যপ্রাচ্যে অবস্থিত। তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নের সদস্য না করার পেছনেও এটা একটা কারণ। অন্যান্য কারণের মধ্যে আছে কুর্দিদের প্রতি তাদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। তাছাড়া অর্থনৈতিক কারণও আছে। তুরস্কের জনসংখ্যা 7.5 কোটি।
তারা ইউরোপের অন্যান্য দেশের চেয়ে অর্থনৈতিকভাবে অনেকটাই পিছিয়ে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলে তুরস্ক থেকে শ্রমিকরা দলে দলে ইউরোপের অন্যান্য দেশে যেতে পারে। আরও একটা বড় কারণ আছে যা কথা প্রকাশ্যে বলা যায় না, তা হলো তুরস্কের জনসংখ্যার 98% মুসলিম। ইউরোপীয় ইউনিয়ন কোনো ধর্মনিরপেক্ষ বা খ্রিস্টান সংগঠন নয়, তবে নির্দিষ্ট মূল্যবোধ নিয়ে নিয়ে বিতর্ক আগে থেকেই আছে। তাই যতবারই তুরস্কের সদস্য পদের প্রসঙ্গ পড়ে ওঠে, ততবারই এর বিপক্ষে নানা যুক্তি দেওয়া হয়েছে। বিগত দশকের প্রেক্ষাপটে তুরস্কের ইউরোপীয় ইউনিয়নভুক্ত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে তুরস্ক আসলে বিকল্প কথা ভাবছে। 1920 সালে মুস্তফা কামালের হাতে কোনো বিকল্প ছিল না। তিনি প্রথম বিশ্বযুদ্ধে জেনারেল হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের দ্বিতীয় কোনো ব্যক্তির এই নজির নেই। প্রথম বিশ্বযুদ্ধের বিজয়ী পক্ষ তখন তুরস্ককে টুকরো টুকরো করে দখল করে নিচ্ছিল। এরকম একটা সময়ে তিনি দেশটির প্রেসিডেন্ট হন। বিজয়ী পক্ষ তুরস্কের উপর যে শর্ত চাপিয়ে দিচ্ছিল তা প্রত্যাখ্যান করে একটা রাজনৈতিক মঞ্চ তৈরি হয়েছিল, আর সেইখান থেকেই তুলে ধরা হয় মুস্তফা কামালকে। নিজের হাতে তুলে নতুন এবং আধুনিক তুরস্ক গড়ে উঠতে থাকেন তিনি। নতুন এই তুরস্ককে ইউরোপের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার প্রয়াসও চালিয়ে গেছেন। তুরস্কে তিনি নিয়ে আসেন পশ্চিমা আইনকানুন। প্রথমবারের মতো সেখানে গ্রেগিয়ান ক্যালেন্ডার চালু করা হয়। তার সংস্কারমূলক কার্যক্রমের মধ্যে আরও ছিল ইসলামিক প্রতিষ্ঠানগুলো নিষিদ্ধ করে দেওয়া, ফেস টুপি নিষিদ্ধ করা, আরবি লিপির পরিবর্তে ল্যাটিন বর্ণমালা প্রবর্তন করা এবং তুরস্কের নারীদেরকে ভোটাধিকার দেওয়ারও 2 বছর পরে স্পেনের নারীরা ভোটাধিকার পায়, আর তুরস্কের 15 বছরের পরে ভোটাধিকার পায় ফ্রান্সের নারীরা। 1934 সালে তুর্কিরা নামের সাথে পারিবারিক পদবি ব্যবহারের আইনগত অধিকার পায়। সকল পরিবার নিজের মতো করে পারিবারিক এর পদবি তৈরি করে নেয়। সেই সময় কামালকে দেওয়া হয় আতাতুর্ক উপাধি, আর এর অর্থ হলো তুর্কদের পিতা। তিনি যদি বাংলা ভাষায় তিনি মুস্তফা কামাল আতাতুর্ক বা মুস্তফা কামাল পাশা এই 2 নামেই পরিচিত। 1938 সালে তিনি মারা যান। তার মৃত্যুর পরে নতুন যুগের নেতারা তাদের দেখানো পথেই দেশকে নিয়ে যেতে থাকেন, গড়ে তুলতে থাকেন পশ্চিম ইউরোপের আদলে। আর নেতারা যা তা করতে চাননি, তা হলো শিকার হন সামরিক অভ্যুত্থানের। কামাল আতাতুর্কের স্বপ্ন দুলিচ্ছাত হোক, তা কখনোই চায়নি সে দেশের সামরিক বাহিনী। কিন্তু এত কিছুর পরেও তুরস্ক ক্রমাগত ইউরোপের কাছ থেকে প্রত্যাখ্যাত হতেই থাকে। তখন তুরস্কের রাজনৈতিক পরিস্থিতি বদলাতে শুরু করে। নতুন নেতারা ধর্মীয় মূল্যবোধের উপর গুরুত্ব দিয়ে তাদের রাজনৈতিক প্রচারণা চালাতে শুরু করেন। 1989 সালে ক্ষমতায় আসেন এই রাজনীতিবিদ তারগুত গুজাল। ক্ষমতায় এসেই তিনি পালাবদল হাওয়ায় বইয়ে দেন। তিনি প্রচার শুরু করেন প্রাচীন মতবাদ তুরস্ক হলো ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সেতুবন্ধনকারী এক মহান রাষ্ট্র। তিনি আশাবাদ দেখান তুরস্ক আবার এই 3 অঞ্চলের আধিপত্য বিস্তারকারী একটি দেশে পরিণত হবে। বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও একই মতাদর্শে অনুসারী। তার উচ্চাসা অন্যদের চেয়ে অনেক বেশি, তবে এই লক্ষ্য পূরণ করতে তাকেও ওজালের মতোই প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে। আর এই বাধাগুলো মূলত ভৌগোলিক। আশেপাশে আরব দেশগুলো সন্দেহ করে যে এরদোয়ান অর্থনৈতিকভাবে অটোমান সাম্রাজ্যের মতো বিশাল কিছু একটা গড়তে চাচ্ছেন আবারও। এর কারণেই তারা তুরস্কের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে অনিচ্ছুক। ইরানের কাছেও তুরস্ক এই অঞ্চলের বৃহত্তম সামরিক এবং অর্থনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিবেচিত হয়। ইরানের সাথে তুরস্কের সম্পর্ক কখনোই মধুর ছিল না, কিন্তু সিরিয়ান গৃহযুদ্ধে আলাদা প্রতিপক্ষকে সমর্থন করার কারণে এই সম্পর্ককে বর্তমানে আরও ভাটা পড়েছে। মিশরের মুসলিম ব্রাদারহুড সরকারকে প্রবলভাবে সমর্থন করেছিল তুরস্ক, কিন্তু মিশরের সেনাবাহিনী দ্বিতীয়বারের মতো অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করার পর এই নীতি অবলম্বনের সমস্যাটা দেখতে পায় তুরস্ক। কায়রো আর আঙ্কারার সম্পর্ক হয়ে ওঠে বরফ শীতল। মস্কোর সাথে আঙ্কারার সম্পর্ক এর চাইতেও শীতল। প্রায় 500 বছর ধরে তুর্কিদের সাথে রাশিয়ানদের দ্বন্দ্ব চলছে। বিগত 1 শতকে তারা সংঘর্ষ এড়িয়ে চলার চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু সিরিয়ান গৃহযুদ্ধ গোটা পরিস্থিতি বদলে দিয়েছে। রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে সমর্থন দিয়ে যাচ্ছে, অপরদিকে তুরস্ক চায় আসাদ সরকারকে ফেলে দিয়ে সিরিয়ায় সুন্নি সমর্থিত সরকার বসাতে। 2015 সালে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের পরে পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত। নিজেদের আকাশসীমা লঙ্ঘনের অজুহাতে একটা রাশিয়ান S-824 যুদ্ধবিমানকে ভূপাতিত করে তুরস্ক।
দুই দেশের মধ্যে শুরু হয় তীব্র বাকযুদ্ধ। পরিস্থিতি এমন দাঁড়ায় যে দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। তবে শেষ পর্যন্ত বাক্যবাণ ছুড়ে আর পরস্পরের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ জারি করেই তারা থেমে যায়। এই উত্তপ্ত অবস্থা শুধু সিরিয়ার যুদ্ধ বা রাশিয়ান বিমানের কারণে নয়, উভয় দেশই আসলে কৃষ্ণ সাগর আর কাস্পিয়ান সাগরের উপর আধিপত্য করতে চায়। সেই সাথে চায় তুর্কমেনিস্তানের তুর্কি জাতিগোষ্ঠীর উপর প্রভাব বিস্তার করতে। উভয় দেশই জানে তুরস্ক যতই শক্তিশালী হতে থাকবে, স্থান দেশগুলোর উপর প্রভাব বিস্তার নিয়ে রাশিয়ার সাথে দ্বন্দ্ব ততই প্রবল হবে। আর নিজেদের সার্বভৌমত্ব বা মান সম্মানের প্রশ্নে কেউই ছাড় দেবে না। ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়ে মুসলিম বিশ্বের বাহবা পেলেও তুরস্ক প্রকৃতপক্ষে পিছিয়ে গেছে কিছু ক্ষেত্রে। ইসরায়েল এখন গ্রিস আর সাইপ্রাসের সাথে গ্যাস ও জ্বালানি বিষয়ক মৈত্রী গড়েছে। এই ত্রয়ী একযোগে নিজেদের উপকূল অঞ্চলে গ্যাস উত্তোলন করছে। তুরস্কের সাথে শীতল সম্পর্ক চলতে থাকার কারণে মিশরও এই নতুন শক্তি জোটের সাথে হাত মিলিয়েছে। তারা এই তিন দেশের কাছ থেকে জ্বালানি কিনছে। অপরদিকে তুরস্কের জন্য ইসরায়েলের কাছ থেকে জ্বালানি কেনাই সুবিধাজনক হতো, কিন্তু বিরোধিতা করতে গিয়ে সেই উপায় হারিয়েছে তারা। ফলে জ্বালানির জন্য পুরনো শত্রু রাশিয়ার উপরে নির্ভরশীল হয়ে থাকছে তাদের। শুধু তাই নয়, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে জ্বালানি সরবরাহের জন্য নতুন পাইপলাইন তৈরিতেও রাশিয়াকে সহায়তা করছে তুরস্ক। তুরস্ক আর ইসরায়েলের মধ্যে এই নব্য শীতলতা যুদ্ধ চলতে দেখে যুক্তরাষ্ট্র কিছুটা উদ্বিগ্ন হয়ে উঠেছে। কারণ দুই দেশই তাদের মিত্র। দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এই দুই দেশের মধ্যে সুসম্পর্ক থাকলে ভূমধ্যসাগরের পূর্ব উপকূলের ন্যাটোর অবস্থান শক্ত হবে। তুরস্ক কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ, কারণ বসফরাস প্রণালীর দখল তাদের হাতে থাকায় কৃষ্ণ সাগরে ঢোকা ও বের হওয়ার পথ তাদের নিয়ন্ত্রণে। এই প্রণালী থেকে সরু অংশের প্রস্থ 1 মাইলেরও কম। তুরস্ক যদি এই প্রণালী বন্ধ করে দেয়, তখন কৃষ্ণ সাগরে অবস্থানরত রাশিয়ান নৌবহরের পক্ষে কোনোভাবেই পার হতে পারলেও তারা ভূমধ্যসাগর হয়ে আটলান্টিকে যাওয়া তাদের সম্ভব নয়। বসফরাস কোনোভাবে পার হতে পারলেও তাদের গিয়ে পড়তে হবে মর্মর সাগরে। এইখান থেকে ভূমধ্যসাগরে যেতে চাইলে দার্ডেনেলেস প্রণালীর আগ হয়ে ইজিয়ান সাগরে পৌঁছতে হবে। আর এই পুরো অংশটাও তুরস্কের নিয়ন্ত্রণে। বিশাল ভূমি করায়ত্ত থাকার কারণে কিন্তু সমুদ্র শক্তি হিসেবে তুরস্ককে সেভাবে কখনো বিবেচনা করা হয় না। অথচ তাদের তিন দিকে আছে 3টি সাগর। এই 3টি সাগরের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার ফলে তুরস্ককে সমীহ করতেই হয়। এছাড়া ইউরোপের সাথে মধ্যপ্রাচ্যে, ককেশাস এবং মধ্য এশিয়ার দেশগুলোর ব্যবসা ও যোগাযোগের সেতু হিসেবেও তারা ভূমিকা রাখে। এই 3 অঞ্চলের দেশগুলোর সাথে তুরস্কের সাংস্কৃতিক নৈকট্য রয়েছে। আছে কিছু দেশের সাথে জাতিগত নৈকট্য। ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকার ব্যাপারে তুরস্ক বদ্ধপরিকর। এতে বাধা হয়ে আসবে যারা, তারা জানে, কিন্তু পিছু হটতে রাজি নয় তারা। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পররাষ্ট্র নীতির সারসংক্ষেপ অংশে লেখা আছে, তুরস্ক আপ্রো ইউরেশিয়ান অঞ্চলের কেন্দ্রস্থলের এমন এক জায়গায় অবস্থিত যেখানে আছে অবারিত সুবিধা আর সম্ভাবনা। সেই সাথে আছে হারাবার ভীষণ ঝুঁকিও। সভ্যতার চূড়ায় ওঠার প্রয়াস হিসেবে ইউরোপীয় ইউনিয়নের অংশ হতে চায় তুরস্ক। সে কথাও সেখানেই লেখা আছে। তবে তাদের এই ইচ্ছা এত সহজে বাস্তবায়ন হবে এটা আশা করা যায় না। মধ্যপ্রাচ্যের মতো কোনো দেশ কিভাবে গণতন্ত্রের পথে চলতে পারে তার উদাহরণ হিসেবে এই কদিন আগেও তুরস্ককে দেখানো হতো। তবে তুরস্কের গণতন্ত্রের অবস্থা বর্তমানে নিয়মিত প্রশ্নই উঠেছে। কুর্দিদের নিপীড়ন, ক্ষুদ্র খ্রিস্টান সম্প্রদায়ের সাথে বৈষম্য এবং সিরিয়ার সরকারের বিপক্ষে যুদ্ধে ইসলামপন্থী সংগঠনগুলোকে সমর্থন দেওয়ার কারণে তাদের প্রশ্নের সম্মুখীন। প্রেসিডেন্ট এরদোয়ান ইহুদিদের সম্পর্কে যে ধরনের মন্তব্য করে থাকেন তা সমর্থনযোগ্য নয়। এছাড়া অন্যান্য জাতিগোষ্ঠী এবং লিঙ্গ সমতা নিয়ে তার বক্তব্য প্রশ্ন তৈরি করে। তার উপর তুরস্কের ইসলামীকরণ প্রক্রিয়া, এই সব কিছুকেই বিপদ সংকেত হিসেবে দেখছে পশ্চিমা বিশ্ব। তবে এটা ঠিক যে আরবের অন্যান্য দেশগুলোর তুলনায় তুরস্কের গণতন্ত্র ব্যবস্থা সুসংগত এবং উন্নত। এরদোয়ান হয়তো আতাতুর্কের গড়ে যাওয়া অনেক কিছুই নষ্ট করেছেন, কিন্তু তুরস্কের বর্তমান প্রজন্ম আরব মধ্যপ্রাচ্যের অন্যদের তুলনায় স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছে। আরব বিশ্ব ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল অনেক দিন। হুট করে সেখানে কোনো নবজাগরণ বা গণজাগরণ ঘটার সম্ভাবনা কম। 2010 সালে বিভিন্ন জায়গায় গণ আন্দোলন শুরু হয়। তা দ্রুতই দাঙ্গা হাঙ্গামা গৃহযুদ্ধে রূপ নিয়েছে।
আরব বসন্ত মূলত মিডিয়ার অতিরঞ্জন। এই শব্দদ্বয় শুনতে খুব রোমান্টিক লাগতে পারে, কিন্তু এর ভেতরে বাস্তবতা অনেক কঠিন এবং জটিল। আরব বসন্তের সময় সিটি স্কোয়ারে ইংরেজিতে লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়ানো উদারপন্থী তরুণদের সাক্ষাৎকার নিতে অতি উৎসাহী হয়ে ছুটে গেছেন সাংবাদিকরা। তারা ধরেই নিয়েছিলেন এই উদারপন্থী তরুণরাই আরব বিশ্বের মুখপাত্র, তারাই ইতিহাসের বাঁক বদল ঘটাবে। ইরানের সবুজ বিপ্লবের সময়ও তারা একই ভুল করেছেন। তেহরানের তরুণ ছাত্রদেরকে তারা ভেবেছিলেন পুরো ইরানের মুখপাত্র, অথচ আরও কত শত ইরানি তরুণ যে প্রতিক্রিয়াশীল বাসিস, মিলিশিয়া বা সামরিক বাহিনীতে যোগ দিয়েছে সেই হিসাব তারা রাখেননি। 1889 সালে ইউরোপের জুড়ে ছিল সর্বগ্রাসদের চরম এক রূপ, এর নাম ছিল কমিউনিজম। সেখানকার মানুষ তখন মনে করত একমাত্র গণতন্ত্রই তাদের মুক্তি দিতে পারে। লৌহ যবনিকার অপর পাশে পশ্চিম ইউরোপে তখন গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা পেয়েছে। পূর্ব ইউরোপের জনগণ গণতন্ত্র ও সুশীল সমাজ নিয়ে পূর্ব অভিজ্ঞতাও ছিল, কিন্তু 2011 সালে আরব বিশ্বের মানুষদের এইসব বিষয়ের কোনো অভিজ্ঞতা ছিল না। একজন এক এক মতবাদ নিয়ে এলো আর তার অনুসারীরা উদ্দেশ্যবিহীনভাবে ছুটতে লাগলো। চরম বিভ্রান্তিপূর্ণ একটা সময় ছিল তখন। নানা ধরনের মতবাদের মধ্যে ছিল গণতন্ত্র, উদারপন্থী গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং নেতাকেন্দ্রিক গোষ্ঠীবাদ। এর পাশাপাশি নানা রকম ছদ্মবেশে ইসলামী মতবাদ ছিল, সরাসরি ইসলাম পন্থা তো ছিলই। মধ্যপ্রাচ্যের বন্দুকের নলেই ক্ষমতার উৎস। লিবিয়ার কোনো এক শহরের কিছু সরলমনা তরুণ তরুণী হয়তো একটি উদারপন্থী গণতান্ত্রিক দল প্রতিষ্ঠা করতে চান, এমনকি তাদের মধ্যে কেউ হয়তো সমকামীদের অধিকার নিয়েও কাজ করতে আগ্রহী। কিন্তু এই উদারমনা রাজনৈতিক কর্মী আর সমকামী অধিকার নিয়ে কাজ করা যে কেউ যখন তখন গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে থাকতে পারে। স্থানীয় শাসক গোষ্ঠী তাদেরকে টিকে থাকতে দেবে না। ইরাকের কথা বলা যায়, এই তথাকথিত গণতান্ত্রিক দেশে উদারনৈতিক কোনো বালাই নেই। সমকামী হওয়ার কারণে মানুষকে নিয়মিতভাবে হত্যা করা হয় সেখানে। আরব জাগরণের দ্বিতীয় পর্যায়ে রয়েছে, রমরমিয়ে চলছে বর্তমানেও। যদিও সে জাগরণে সাম্য, বাকস্বাধীনতা বা সার্বজনীন ভোটাধিকার মতো পশ্চিমা আদর্শের কোনো জায়গা নেই, বরং সেখানে সমাজে বিভিন্ন স্তরের মধ্যে জটিল অন্তর্দ্বন্দ্ব চলছে। যাদের কাছে ধর্মীয় বিশ্বাস, সামাজিক রীতিনীতি, গোত্রীয় মনোভাব এবং অস্ত্রের ঝংকারই মূল চালিকা শক্তি। আরব বিশ্ব নানা রকম প্রাচীন কুসংস্কার এবং ঘৃণার চর্চায় প্রবলভাবে প্রচলিত। এই বিষয়টা পশ্চিমাদের পক্ষে অনুধাবন করা আসলেই সম্ভব না। এমনকি নিজেদের চোখে দেখলেও হয়তো এখানকার প্রকৃত পরিস্থিতি বিশ্বাস করতে চাইবে না তারা। পশ্চিমাদের নিজেদের মধ্যেও কম কুসংস্কার নেই। নিজেদের ব্যাপারগুলো আমরা খুব স্বাভাবিকভাবেই দেখি, কিন্তু এর বাইরে কিছু দেখলে আমাদের গেলো গেলো রব তুলি। আরব বিশ্বে পরস্পরের প্রতি ঘৃণা প্রকাশ করা খুব অকপটভাবে করে। এটা বলতে গেলে নিত্যনৈমিত্তিক ব্যাপার। বেশিরভাগ মানুষ এসব নিয়ে মাথা ঘামায় না। এইসব নিয়ে কথা বলেন পশ্চিমা শিক্ষায় শিক্ষিত অল্প কিছু আধুনিক মানুষ। গণমাধ্যমও এই ব্যাপারগুলো তেমনভাবে আসে না। ইহুদিদের নিয়ে কুৎসা আর কটূক্তি এখানে খুবই সাধারণ ব্যাপার। পত্রিকাগুলোতে এই বিষয় নিয়ে নাচি স্টাইলে কার্টুন আঁকা হয়। টিভি শোতে প্রতিক্রিয়াশীল ইমামরা নিয়মিতভাবে এইসব বলে যান। তারা প্রকাশ্যে বিদ্বেষমূলক মতবাদ প্রচার করতে থাকেন। পশ্চিমারা মূলত এইসব মতবাদের পক্ষেই ছাপাই গিয়ে থাকেন, নয়তো ওরিয়েন্টালিস্ট তকমা লেগে যেতে পারে। এডওয়ার্ড সাইদ প্রণীত অভিধা গায়ে লাগার ভয়ে তারা নিজেদের উদারনীতির সাথে আপোষ করে বসেন। অন্যান্যরা আবার কিছু সরল মনে এইসব ব্যাপারে চিনি লেপন করে বলার চেষ্টা করেন। তারা বলে থাকেন যে এইসব হত্যা, সহিংসতা সংক্রান্ত আলাপ আসলে রূপক মাত্র। আরবি ভাষা জানা না থাকলে এইসব শব্দের অলঙ্কার বোঝা সম্ভব নয়। মোদ্দা কথা, তারা বলতে চান যে এই ঘৃণার প্রকাশ আরবদের সত্যিকারের মনোভাব প্রতিনিধিত্ব করে না। এই বক্তব্য থেকে আসলে আরবদের সম্পর্কে তাদের ধারণা স্বল্পতাই প্রকাশ পায়। আরবরা যখন প্রবল ঘৃণাভরে কিছু বলে তাদের মন থেকেই বলে। হোসনি মোবারককে ক্ষমতা থেকে নামানোর পেছনে জনগণের অবদান অস্বীকার করা যায় না, কিন্তু বাইরের বিশ্ব এখানে সামরিক বাহিনীর চালটা বুঝতে ব্যর্থ হয়েছে। সামরিক বাহিনী বছর বছর ধরেই হোসনি মোবারক এবং তার পুত্র গামেলকে টেনে নামানোর অপেক্ষায় ছিল। জনগণ রাস্তায় নেমে তাদের হয়ে সেই কাজটাই করে দিয়েছে।
মুসলিম ব্রাদারহুড তার সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানালে সেনাবাহিনীর সামনে দরজা খুলে যায়। মিশরে মূলত 3টা রাজনৈতিক দল আছে: মোবারকের ন্যাশনাল ডেমোক্রেটিক, সামরিক বাহিনী এবং ব্রাদারহুড আর মিলিটারি মিলে হোসনি মোবারককে শেষ করে দেয়। এরপর নির্বাচনে জিতে ক্ষমতায় আসে ব্রাদারহুড। ক্ষমতায় এসে তারা মিশরের ইসলামীকরণের কাজে শুরু করে। এর ফলাফল ভালো হয়নি। সেনাবাহিনী তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। ইসলামপন্থীরা এখন বিরোধী শক্তি হিসেবে থাকলেও প্রকাশ্যে কাছে আসতে পারছে না, আন্ডারগ্রাউন্ডে সক্রিয় আছে। কায়রোতে যখন হোসনি মোবারক বিরোধী আন্দোলন হচ্ছিল তখন পথে নামে কয়েক লাখ মানুষ। কিন্তু মোবারকের পতনের পর কাতার থেকে ইসলামপন্থী নেতা ইউসুফ আল কারাদাউই যখন ফিরে এলেন তখন কম হলেও 10 লাখ মানুষ সমবেত হয়েছিল। এই বিপুল জনতাকে আরব বিশ্বের কণ্ঠ হিসাবে মানতে নারাজ পশ্চিমা মিডিয়া। উদারপন্থীদের জন্য আরব বিশ্ব কখনোই যথাযথ জায়গা নয়, ছিল না কখনো। তার মানে এই নয় যে সেখানকার মানুষ সবসময় চরমপন্থী। এখানকার মানুষ ক্ষুধার্ত এবং ভীত। তাদেরকে রুটি ও নিরাপত্তা বা গণতন্ত্রের তাত্ত্বিক ভুলছাল এই দুইয়ের মধ্যে একটা বেছে নিতে হয়। তাহলে তারা কোনটা বেছে নিবে এটা সহজেই অনুমান করা যায়। মধ্যপ্রাচ্যের সমস্যা অসংখ্য, কিন্তু দায়ভার নেওয়ার কেউ নেই। এখানে ক্ষমতার জন্য হয়রানি হানাহানি চলাচলে গোষ্ঠীগুলোর মধ্যে রাজনৈতিক দল বলে দেশের নিয়ন্ত্রণে নিজেদের কাছে রাখতে চাওয়াটাই তাদের মূল উদ্দেশ্য। ক্ষমতার জন্য তাদের এই লড়াইকে পশ্চিমা বিশ্ব অনেক সময় গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই হিসেবে দেখে এবং তাদেরকে বাহবা দেয়। এর ফলাফল হিসেবে মরতে থাকা হাজার হাজার মানুষ নিরাপদ। লিবিয়া, ইরাক, ইয়েমেন, সিরিয়াতে এখন এই অবস্থা চলছে। সহসাই তা বদলাবে বলেও মনে হচ্ছে না। যুক্তরাষ্ট্র এসব অঞ্চল থেকে তাদের মনোযোগ কমাতে চায়। এখান থেকে তারা সেনাবহর সরিয়ে নিয়ে আসছে, কারণ খরচ কুলোচ্ছে না। যুক্তরাষ্ট্র সরে গেলে চীন এবং কিছু ক্ষেত্রে ভারত এই শূন্যতা পূরণ করতে গিয়ে আসবে। চাইনিজরা ইতিমধ্যেই ইরাক, ইরান এবং সৌদি আরবে পাকা খেলোয়াড় হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলেছে। বিশ্ব রাজনীতিতে এই প্রতিক্রিয়া কী হবে তা নির্ধারিত হবে কোনো এক পরাশক্তি রাজনীতিতে অনুষ্ঠিত এক বৈশ্বিক সম্মেলনে। বিশ্বমঞ্চে যখন এই দাবা খেলা চলতে থাকবে, মধ্যপ্রাচ্যের মানুষ তখন তাদের ভূমিতে তাদের আশা, নিরাশা, কল্পনা আর জীবনের কঠিন বাস্তবতা নিয়ে লড়াই করতে থাকবে। সাইকস-পিকোতে লাইন ভেঙে ফেলা হয়েছে। নতুন করে যেভাবেই তা জোড়া লাগুক, রক্তময় এবং রক্তক্ষয় অবশ্যম্ভাবী। ধন্যবাদ সবাইকে।